ঢাকাই সিনেমার ক্ষণজন্ম নায়ক সালমান শাহর জীবন্ত কবর দেয়া চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন করেন। দর্শক দেখতে পাচ্ছেন সালমান শাহকে উত্তোলন করা হচ্ছে মাটির নিচ থেকে নতুন ময়না তদন্তের জন্য। এদিকে এবার সালমান শাহর মামলার আরো একটি বিশাল রহস্য সবার সামনে এসেছে। সালমান শাহকে জীবিত মাটির নিচে রাখা হয়েছিল, এখন নতুন করে ময়না তদন্তের রিপোর্টে সবকিছু প্রমাণিত হয়েছে। সালমান শাহর যে লাশটি সেটি যখন দ্বিতীয়বার কবর থেকে তোলা হলো তখন ওই সময়ে অনেকেই ছিল, কিন্তু সাংবাদিকদের ভিতর শুধুমাত্র এই ওয়াহিদ মুরাদি ছিল। পরে সালমান শাহকে দাফন করা হলো সিলেটে, পরবর্তী 22-23 দিন পরে লাশ আবার তোলা হলো কবর থেকে, দাফন করা হয়েছিল হযরত শাহজালালের মাজারের পাশে। এদিকে সালমান শাহর মায়ের আইনজীবী আবিদ হাসান জানিয়েছেন, নতুন করে তদন্তের দায়িত্ব পাওয়ায় সিআইডির অভিযোগপত্র দাখিলের জন্য একটি ময়না তদন্ত প্রতিবেদন প্রয়োজন। তবে প্রায় 30 বছর পর মরদেহ উত্তোলন করে কার্যকর। সালমান শাহ যখন এসেছিল ফিল্মে, একই সময় কিন্তু আমি ফিল্মে পদার্পণ করি। তাকে আজকে শেষ করে দেওয়ার পিছনে একটা মানুষকে যদি আপনি সারাক্ষণ টর্চার করেন তখন একটা মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এত বছর পর এই মেয়েটিকে তোলা এটা তো ঠিক না, তো খারাপ লাগে এই কথা ভাইয়া। যে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে, পুলিশ ঘুরে গেলেও সবাই মানে যে সালমান শাহর বডি আসতেছে প্রিপারেশন নাও। চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে আবার পুনরায় পরীক্ষা নিরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত। আপনারা জানেন, খল অভিনেতা ডনকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয় এবং আদালতে এই খল অভিনেতা বলেন, আমি চাই আবারও পুনরায় সালমানকে তোলা হোক এবং নতুন করে তার পোস্টমর্টম করা হোক। তারপর আদালত ফাইনাল সিদ্ধান্ত নিয়ে শেষবারের মতো কবর থেকে তোলার আদেশ দেয় আদালত। এইবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা খুঁজে পেয়েছি যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা একদম লাইভ প্রুফ সরাসরি দেখব কিভাবে সালমান শাহকে ওঠানো হচ্ছে। সেই ভিডিওটি আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা, ধৈর্য ধরে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি দেখতে থাকুন। সালমান শাহ যাতে ডনের সাথে পরকীয়ায় বাধা হতে না পারে সেজন্য নায়কের সাবেক স্ত্রী সামিরা সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দেন। দীর্ঘদিন পর ডন গ্রেফতার হয়ে সবাই ভেবেছিল এবার বুঝি ন্যায় বিচার পেতে যাচ্ছেন সালমান শাহ, কিন্তু সেটি আর হলো না। ডন গ্রেফতার হবার পর এবার রাতের আধারে ভারতে পালিয়েছেন সালমান শাহের সাবেক নষ্টা স্ত্রী সামিরা। সালমান শাহের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, অভিনেতা আশরাফুল হক ডন গ্রেফতার হওয়ার পর সামিরা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন বলে তারা জানতে পেরেছে। তবে তিনি কবে এবং কিভাবে দেশ ছেড়েছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য সূত্রটি দিতে পারেনি। এদিকে সামিরার উপর অনেক আগে থেকে দেশত্যাগের নিষেধাজ্ঞা ছিল। ডন কিছুদিন আগে গ্রেফতার হবার পর সবাই ভেবেছিল সামিরাও গ্রেফতার হবে, কিন্তু কয়েকদিন পেরিয়ে যাবার পরেও যখন সামিরাকে গ্রেফতার করা যাচ্ছিল না তখনই শঙ্কা উঠেছিল সামিরা হয়তো পালিয়েছেন। এবার জানা গেল সে দেশে আত্মগোপনে থাকার পর এবার দেশ ছেড়েই পালিয়েছেন। কিন্তু কিভাবে একজন ওয়ারেন্টভুক্ত আসামি দেশ ছেড়ে পালিয়ে গেলেন তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও। উল্লেখ্য, সালমান শাহের মামা আলমগীর কুমকুমের করা নতুন মামলায় সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। মামলায় মোট 11 জনকে আসামি করা হয়েছে। তবে সামিরা সত্যি বাংলাদেশ ছেড়েছেন কিনা বা ভারতে অবস্থান করছেন কিনা সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা ইমিগ্রেশন কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, ফলে বিষয়টি এখনও নিশ্চিত নয়। উল্লেখ্য, ডন সামিরার নিষিদ্ধ প্রেমে বাধা দেওয়ায় জীবন দিতে হয় নায়ক সালমান শাহকে। ডন গ্রেফতার হলেও সামিরা আত্মগোপনে রয়েছেন। নষ্টায় এই মহিলার বয়স 45 পেরিয়েছে, কিন্তু এখনও তাকে দেখলে পাগল হয়ে যান অনেকেই। বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে সামিরার উলঙ্গ হওয়ার পরিমাণও। বিভিন্ন টক শো এবং সাক্ষাৎকারে সামিরাকে দেখা যেত আবেদনময় ভঙ্গিতে। অবশ্য উলঙ্গ আর বেহাপনাই সামিরার গোটা জীবনের একমাত্র উপার্জন। এই কামুক নারী কখনোই এক পুরুষে খুশি হতে পারেননি। বারবার জড়িয়েছেন অবৈধ সম্পর্কে, বারবার জামা কাপড়ের মতো পরিবর্তন করেছেন স্বামী। দুশ্চরিত্রায় নারী ডজনখানিক পুরুষের সঙ্গ পেয়েছেন। এমনকি সে রাত বেরাতে ড্রাইভারদের সাথে
অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হতেন। সালমান শাহের সঙ্গে বিয়ের সম্পর্কে থাকা অবস্থাতেই সালমানের বন্ধু খলনায়ক ডনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন সামিরা। নিয়মিত তাদের হোটেলে যাতায়াত শুরু হয়। বিষয়টি জেনে সালমান শাহ সামিরাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু সফল হতে পারেননি। পেপারসে স্বাক্ষর করার আগেই শেষ হয়ে যান। সামিরা এতটাই কামুক আর নষ্ট ছিলেন যে তার বয়ফ্রেন্ডের লিস্টে জায়গা পেয়েছিল গাড়ির ড্রাইভার থেকে শুরু করে বাসার কেয়ারটেকার পর্যন্ত। ডন, আজিজ মোহাম্মদ ভাইদের পাশাপাশি সামিরা আরও অনেকের সাথে অবৈধ যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন। আর এতে বাধা দেওয়ায় সালমানকে 12 লাখ টাকা দিয়ে কিলার ভাড়া করে শেষ করে দেয় এই সামিরা। সুপ্রিয় দর্শক, সামিরার দেশ থেকে পলায়নের ঘটনায় দায় কি প্রশাসনকেই দিবেন? কমেন্ট বক্সে। সালমান শাহর মৃত্যু 30 বছর হতে যাচ্ছে, কিন্তু আসলে সালমান শাহ স্বেচ্ছায় অপমৃত্যু পথ বেছে নিয়েছিলেন নাকি তাকে কেউ শেষ করে দিয়েছিল, তা নিয়ে ধোঁয়াশা যেন কিছুতেই কাটছে না। এরই মাঝে অভিযোগ উঠেছে পোস্টমর্টেমের আগেও জীবিত ছিলেন সালমান শাহ, কিন্তু একটি মহল সালমান শাহর ময়না তদন্তকারী ডোম রমেশ ও 2 চিকিৎসককে বড় অঙ্কের অর্থ ঘুষ দেয় পোস্টমর্টেম রিপোর্ট বিকৃত করার জন্য। তবে কি সালমান শাহ নিহতের সমস্ত রহস্য জানেন ডোম রমেশ ও 2 চিকিৎসক? বর্তমান কোথায় আছে সেই চিকিৎসকেরা? কারা ডাক্তারদের ঘুষ দিয়েছিল সালমান শাহর ময়না তদন্ত রিপোর্টে মিথ্যা প্রতিবেদন তৈরি করতে? এসব এক্সক্লুসিভ বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। আপনি যদি একজন সালমান শাহ ভক্ত হয়ে থাকেন তবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য। বিস্তারিত জানতে 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিত্রনায়ক সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটনের একটি ফ্ল্যাটে মারা যান বলে দাবি করা হয়। মৃত্যুর পর তার মরদেহের প্রথম ময়না তদন্ত করা হয় ঢাকা মেডিকেল কলেজে। এই ময়না তদন্তের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডাক্তার তেজেন্দ্র চন্দ্র দাস। 1996 সালে করা প্রথম ময়না তদন্তের প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে অপমৃত্যু বলে মত দেওয়া হয়েছিল। তবে সালমান শাহর পরিবারের পক্ষ থেকে প্রথম ময়না তদন্ত নিয়ে আপত্তি ওঠে। পরবর্তীতে আদালতের নির্দেশে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে দ্বিতীয় দফা পরীক্ষা করা হয়। 1996 সালের 22 সেপ্টেম্বর দ্বিতীয় ময়না তদন্তের প্রতিবেদন তৈরি করেন সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার নার্গিস আরা চৌধুরী। কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ায় সালমান শাহর মৃত্যুর কারণ তখন উদ্ঘাটন করা যায়নি। জানা গেছে ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গেও বেঁচে ছিলেন চিত্রনায়ক সালমান শাহ, কিন্তু পরিচালক আজিজ মোহাম্মদ ভাই এবং তার পালা গুন্ডারা ডাক্তার তেজেন্দ্র চন্দ্র দাসকে অস্ত্রের মুখে বাধ্য করেন মিথ্যা রিপোর্ট দিতে। সম্প্রতি এমনই দাবি করেছেন নায়কের মা নীলা চৌধুরী। বর্তমান ডোম রমেশ এখনও ঢামেকে চাকরি করছেন, কিন্তু খুলনার চিকিৎসক ডাক্তার তেজেন্দ্র চন্দ্র দাস অনেক আগেই রিটায়ার্ড করেছেন। তাকে খুঁজে বের করার দাবিও তুলেছেন অনেকেই। এদিকে ডোম রমেশ বিভিন্ন সময় বিভিন্ন দাবি করেছেন। কখনো বলেছেন এত আগের ঘটনা তার মনে নেই, আবার কখনো তিনি দাবি করেন নিজ হাতে প্রিয় নায়কের ময়না তদন্ত করতে হয়েছে, এটি আমি মানতে পারি না। মানে ডোম রমেশের কথাবার্তার কোনো আগাগোড়া নেই। এই রমেশের বিরুদ্ধে অবশ্য অভিযোগের অন্ত নেই। চলুন রমেশের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জেনে আসি। প্রতিদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে অস্বাভাবিক মৃত্যুর পর মরদেহ আসে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। আইন অনুযায়ী ময়নাতদন্ত একটি সরকারি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কোনো প্রকার অর্থ আদায়ের সুযোগ নেই, কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত চলে প্যাকেজ সিস্টেমে, যেখানে রয়েছে মরদেহে গোসল করানো, কাফন, কফিন ও পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস। আর এই সার্ভিসের মূল্য শুরু হয় 20,000 টাকা থেকে। দর কষাকষি করে এই প্যাকেজ 15-16 হাজার টাকায় দফা রফা হয়। অভিযোগ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গকে ঘিরে গড়ে উঠেছে 3 সদস্যের সিন্ডিকেট, যার নেপথ্যে রয়েছে ডোম রমেশ। যদিও বর্তমান ইসলাম ধর্ম গ্রহণ করে সেকান্দার নাম গ্রহণ করেছেন। এই সেই সালমান শাহর ময়না তদন্তকারী ডোম রমেশ ওরফে সেকান্দার আলী, যে মানুষের মরদেহ নিয়ে ব্যবসা করতে ধর্মকে করেছে পুঁজি। ধর্মান্তরিত এই মনুষ্যত্বহীন কীট ধর্মকে ব্যবহার করেছে মানুষের মরদেহ নিয়ে ব্যবসা করতে। এর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করি, কারণ সালমান শাহ নিহতের সমস্ত আলামত আড়াল করার পেছনের নেপথ্য ভূমিকায় রয়েছে তিনি। তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হোক। জানা যায় এই রমেশ ওরফে সিকান্দার, যিনি একসময় মর্গেরই ইনচার্জ ছিলেন, সরকারি চাকুরি বিধি অনুযায়ী 32 বছর চাকুরি শেষ করলেও নিজের আধিপত্য ধরে রাখতে ছাড়েননি মর্গের রাজত্ব।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সরকারি নিয়োগপ্রাপ্ত হয়ে কাজ করেন সেকান্দারের আপন ভাই বাবুল ও রামু। এর মধ্যে বাবুল হাসপাতালের অফিস সহকারী হলেও তিনি বেশিরভাগ সময় বসে থাকেন মেডিকেলের মর্গে। মর্গের এই সিন্ডিকেটের নারী পুরুষসহ বহিরাগত আরও অন্তত 7-8 জন সদস্য রয়েছে, যারা সহযোগিতার নামে ভুক্তভোগী স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন। একদিকে আপনজনের মৃত্যু শোক, অন্যদিকে মর্গে এলে আর্থিক চাপ, এ যেন দিশেহারা অবস্থা স্বজনদের। তবে ময়নাতদন্তের জন্য কোনো টাকা নেওয়ার সুযোগ নেই জানিয়ে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মমতাজ আরা বলেছেন, মর্গকে ঘিরে এমন অনিয়মের অভিযোগ জানা নেই তার। তিনি বলেন, আমি তো দায়িত্ব নিয়েছি কয়েকদিন হলো, এর মধ্যে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। এখানে খরচের কোনো প্রশ্নই নাই, খরচ হচ্ছে পুলিশের ব্যাপার। পুলিশ মরদেহ নিয়ে আসবে, পুলিশ সবকিছু করবে, এটা তাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব শুধু ময়না তদন্ত করা। এসব আলামত প্রমাণ করছেন সালমান শাহর মৃত্যু রহস্যের অনেক কিছুই গোপন করেছে এরা। এদিকে সুপরিকল্পিতভাবে তার ছেলেকে শেষ করেছে ঘাতকরা, এমনটি দাবি করেছেন সালমান শর্মা। ছেলের মৃত্যুর খবর পেয়ে যখন ওই ফ্ল্যাটে ছুটে যান, দেখেন অন্য দিনের চেয়েও বেশি পরিপাটি ছিল ওই দিনের ফ্ল্যাট। এটা কিভাবে সম্ভব বলে প্রশ্ন ছোড়েন সালমানের মা। আলাপচারিতার এক পর্যায়ে নীলা চৌধুরী বলেন, ইমনের ফ্ল্যাটের ওই দালানে আজিজ ভাইয়ের একাধিক ফ্ল্যাট ছিল। ছেলে নিথর দেহ যখন দ্রুত হাসপাতালে নিতে চেষ্টা করি, তখন আজিজ ভাইয়ের ফ্ল্যাটের রীতা ও ইয়াসমিন নামে দুজন আমার পথ আগলে দাঁড়াই। বলে, কে তুমি, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? আমি তখন তাদের বলি, তুমি কে? আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, তুমি কে কথা বলার? নীলা চৌধুরী আরো বলেন, লিফট তখন নিচে নামে না, সময় নষ্ট করার চেষ্টা করেছিল তারা। অনেক কষ্টে নিচে আসি, নিচে এসে বাদল খন্দকারকে দেখতে পাই। ওই দিন রাতে অনেক লোক ইমনের ফ্ল্যাটে ছিল, খাওয়া দাওয়া হয়েছিল। এত মানুষের ভিড়ে আমার ছেলে অপমৃত্যু করল কিভাবে? ক্ষোভ প্রকাশ করে সালমান শাহর মা বলেন, প্রথমে ওর নিথর দেহ নিয়ে হলি ফ্যামিলি যায়। আমি একজন রাজনীতিবিদ, আমাকে সবাই চেনে, সম্মান করে, কিন্তু সেদিন আমার ডাকে কেউ সাড়া দেয়নি। জোর করে একজন ডাক্তারকে ডেকে আনি। তিনি বলেন, অ্যাম্বুলেন্স আছে, আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যান, ওনার ট্রিটমেন্ট এখানে হবে না। এরপর অভিনেতার মা বলেন, ঢাকা মেডিকেল যখন যাই তখন সালমান শাহর কোনো কিছু পরীক্ষা না করেই বলা হলো মারা গেছে। ময়নাতদন্ত করার আগে ইসিজি করতে হয়, এক্স রে করতে হয়, কিছুই এরা করেনি। মর্গের এক সালমান ভক্ত ওর নিথর দেহ দেখে বলে, সালমান তো মরে নাই। তখন ওকে ওরা বলে, তাড়াতাড়ি সেলাই কর, তা না হলে তোর আমার মৃত্যু এভাবে হবে। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি চিকিৎসকদের কাছে জানতে চাই, আমার ছেলেকে যখন কাঠের বাক্সে তুলল তখন আমি তো অনেক দূরে, আমাকে ওকে ধরতে দেওয়া হয়নি, কেন পালস চেক না করেই বলা হলো সালমান মারা গেছে? আমার তাই এখনো মনে হয় মর্গেতেও বেঁচে ছিল আমার ছেলেটা। বলে রাখা ভালো, মৃত্যুর আগের রাতেই স্ত্রী সামিরা ডিভোর্স পেপারে সাইন করে সিলেটে মামার বাসায় গিয়ে কিছুদিন থাকার কথা ছিল। সেদিনই খবর এলো সালমান শাহ আর নেই। সালমান শাহ তার মামাকে ফোন দিয়ে বলেছিল, মামা, আমি অনেক বড় একটা ডিসিশন নিয়েছি, আমি ডিভোর্স পেপারে সাইন করে প্লেনে উঠে আসব, তোমার সঙ্গে কিছুদিন থাকব। পরের দিন সালমান শাহর জন্য তার মামি রান্না বান্না করেন। তখন মামা নামাজে যাওয়ার সময় বলে যান, সালমান শাহ আসলে যেন তাকে মসজিদে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু সময় চলে যায় 11:30, 12টা, 1টা, 1:30। এরপর খবর আসে সালমান শাহ আর নেই। তখন তারা দ্রুত ঢাকায় যান এবং সালমান শাহর মরদেহ রিসিভ করেন। সালমান শাহর মামা আরো বলেন, সালমান শাহর কেয়ারটেকার হিসাবে ডনকে রেখেছিল, আর এখন সে বন্ধুত্বের দাবি করে। যদি এতই বন্ধু হয়ে থাকলি তাইলে সালমান শাহ দাফনে আসলি না কেন? এমনকি সালমান শাহর স্ত্রী সামিরাও সালমান শাহ দাফনে যায়নি। সুপ্রিয় দর্শক, আপনি কি চান ডোম রমেশ এবং চিকিৎসকদের গ্রেফতার করে যেন জিজ্ঞাসাবাদ করা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন। ইমনের সাথে গন্ডগোল, এবং ওই ভদ্রলোক নাকি ওই সোনারগাঁতেই বলছিলেন যে তোমারা ইয়ে খতম হো গিয়া, তো মানে জীবন শেষ, তোমাকে শেষ করে দিব। শত সহস্র হাজার হাজার লোক আমার বাড়িতে ঢুকে গেল, বাড়ির চতুর্দিক ঘেরাও, কাউকেই দেখতে দেওয়া হয়নি, লাশের মুখ খুলতেও দেওয়া হয়নি বাক্স। কিছু মানুষ কন্ট্রোল করেছে। নতুন ঘটনা আজকে বলবো, এটা কাউকে বলা হয় না। হলি ফ্যামিলিতে 8-10টা ছেলে, 8-10টা মানুষ, ছেলে না এরা, তো গেছে, গিয়ে জিজ্ঞেস করছে যে এখানে কি কোনো লাশ আসছে? একটা লাশ আসবে এখন, যেখানে আগের দিন বলে মরারও সময় নাই, আর পরের দিন আত্মহত্যা করে না। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। সারা বাংলা .net এর নিয়মিত আয়োজন সারা বাংলা প্রেস বক্স থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি শামীম হোসেন শিশির। বাংলা চলচ্চিত্রের স্বপ্নের নায়ক, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ মৃত্যুর পরের যেই মামলাটি দায়ের করা হয়েছিল, দীর্ঘ 29 বছর পর সেই মামলাটিকে হত্যা মামলা হিসেবে বিবেচনা করে নতুন করে তদন্ত শুরু করে
নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের এই নির্দেশনার পর অনেক কিছুই ঘটছে, সেসব নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই সঙ্গে সালমান শাহর অতীত নিয়েও আমরা জানার চেষ্টা করব। আজকের আলোচনায় আমাদের সঙ্গে আছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। নীলা আন্টি, আপনাকে স্বাগত জানাচ্ছি। সালাম আলাইকুম, ধন্যবাদ এবং অভিনন্দন আপনাদের সাথে, আপনাদের সবাইকে। সালমান শাহ ঢাকা চলচ্চিত্রে অনেকটা ধূমকেতুর মতো এসেছিলেন। মাত্র 3.5 থেকে 4 বছরের অভিনয় জীবনে বদলে দিয়েছিলেন বাংলার বাণিজ্যিক সিনেমার চেহারা, দর্শকদের রুচি। হয়ে উঠেছিলেন একজন স্বপ্নের নায়ক। তার স্টাইল, ফ্যাশন, অভিনয় দক্ষতা, বাচনভঙ্গি ব্যক্তিত্বে মাতিয়ে রেখেছিলেন বাংলার কোটি কোটি সিনেমা প্রেমীদের। 1996 সালের 6 সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যুর যে খবরটি, সেটি পুরো বাংলাকেই হতভম্ব করে দিয়েছিল। আজও সেই মৃত্যুর জট খোলেনি। বেশ কয়েকটি সংস্থার প্রতিবেদনে আত্মহত্যার ব্যাপারটি উঠে আসলেও সম্প্রতি আদালত হত্যা মামলার হিসাবে সেটিকে বিবেচনা করে নির্দেশ দিয়েছেন নতুন করে তদন্ত করার। সেসব নিয়ে আমরা আলোচনা করব। যেমনটি বলছিলাম, আজকে আলোচনা আমাদের সঙ্গে আছেন সালমান শাহর মা নীলা আন্টি, নীলা চৌধুরী। আপনাকে জানতে চাইবো, আপনার কাছে জিজ্ঞেস করতেও আসলে কেমন যেন লাগছে, তারপরে জিজ্ঞেস করছি আন্টি কেমন আছেন? নতুন করে এই মামলাটি যেই পর্যায়ে এসে পৌঁছেছে, এখন নতুন একটা আদেশ হয়েছে, এটি হত্যা মামলা হিসাবে তদন্ত হচ্ছে। সব মিলিয়ে এখন মানসিক অবস্থাটা নিশ্চিতভাবেই আগের থেকে একটু ভালো, হয়তো যেহেতু আপনি দীর্ঘদিন যাবৎ ছেলের হত্যার জন্য যে বিচার সেটা চেয়ে আসছেন এবং বিভিন্ন জায়গায় ঘুরছেন। এটার উত্তর বোধহয় আমার জায়গায় কেউ দাঁড়ালে দিতে পারবে না। কিছু অনুভূতি বা কেমন আছি, আসলে আমি সত্যি আমি জানি না কেমন আছি। আমি কিছু বুঝতে পারছি না। আমি কাজ করে যাচ্ছি, আমার যা যা বলার বলে যাচ্ছি। কি বলবো, এখন 20 অক্টোবর থেকে জানলাম, খবর আসলো যে হ্যাঁ আমার ছেলে নিহত হয়েছে, ওকে খুন করে ফেলা হয়েছে। একজন মা যখন জানতে পারে, নিশ্চিত হয় খুন করা হয়েছে। এর আগে আমি মৃত্যুর খবর তো পাইনি। আমি তো এদিক ওদিক লাশ নিয়ে ছুটেছি, মামলা নিয়ে ছুটেছি, ওকে নিয়ে ছুটেছি, পোস্টমর্টম নিয়ে ছুটেছি, মানুষের কথার টুপের মুখে আমি ছুটেছি, বিভিন্ন রকম। আমার বাসায় সেই 96 থেকে আমার পরিবারে ঈদ নাই, আনন্দ নাই, কোনো ফুর্তি নাই, গল্প গুজব নাই, যন্ত্রচালিত মানুষের মতো চলছি। মনে করেন একটা বাগানে কতগুলো গাছ আছে, এক বাগানের মালিক গাছ লাগিয়েছে, একটা গাছ সুন্দর, অনেকগুলো ফুল আছে, সবগুলো ফুল নষ্ট হয়ে গেছে আমার একটা ফুলের জন্য। বুঝতে পারছি আন্টি, আপনার আসলে দীর্ঘদিন যাবৎ দেখেছি আপনার যে সংগ্রাম, সেটি আসলে বাংলাদেশের সকল মানুষ দেখেছে, সালমান ভক্তরা নিশ্চিতভাবে দেখেছেন। আপনি যেভাবে ছেলেকে হত্যা করা হয়েছে সেই বিচার প্রক্রিয়াটা যেন সুষ্ঠু হয়, সেটার জন্য যেভাবে আপনি লড়েছেন বা লড়ে যাচ্ছেন, এতদিন পরে এসে এটিকে আসলে হত্যা মামলা হিসেবে বিবেচনা করা হলো এবং সেটা রুজু করা হলো আদালতে, এবং এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছেন? এবং আমি প্রশ্ন করব যে এই স্টেজে এসে দাঁড়িয়ে আপনি ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে কতটুকু আত্মবিশ্বাসী? ন্যায় বিচার পাবো, আমার আত্মবিশ্বাস 96 থেকেই ছিল। কারণ আমি আল্লাহতে বিশ্বাসী। আল্লাহ ছেড়ে দেন না, আজ হোক কাল হোক হবে। এবং এই যে 29 বছর তারা হত্যাটাকে আত্মহত্যা বলে প্রতিষ্ঠিত করার জন্য টাইম নিয়েছে, চাপ দিয়ে, প্রভাব খাটিয়ে, আসামিদেরকে বাঁচাবার জন্য। ওরা ভেবেছে আমি মরে যেতে পারি, 29 বছর আমি বেঁচে থাকবো, এটা তো আমি 29 মিনিটও আমি জানি না। তো সেইভাবে তারা ভেবেছিল আলামত নষ্ট হয়ে তো গেছেই, যাবে, আর এসব খুনের মধ্যে আলামত লাগে না, যেগুলো আছে ওগুলো যথেষ্ট। এবং বর্তমান যুগে যে ভাবে চলছে, সেখানে অনেক কিছু বের করে ফেলা যায়। যেমন 96 এর অনেক কিছু এখন বের করা যাচ্ছে। আজকালকার বাচ্চাগুলি, এরাই তুখোর, এরা বের করে দিবে। এই প্রজন্ম, জি জেনারেশন, এরা করবে। আমার 4 আগস্ট আমার মনে হচ্ছিল যে হ্যাঁ আমারও একটা কিছু হবে, এটা একটা কিছু হবে। কারণ কতদিন চাপিয়ে রাখবে? আইন আদালত সব বিক্রি হয়ে গিয়েছিল। আমি বড় বড় চিফ জাস্টিসের কাছে গেছি ফাইল দিতে, কিন্তু ফাইল দিতে গিয়ে আমি যে দৃশ্যগুলো দেখেছি, এগুলো অভাবনীয়, এগুলো বলাও যাবে না। তো এখন যেটা রায় হয়েছে এটাই ঠিক। কারণ প্রথমেই তো হত্যা মামলা হওয়ার কথা ছিল, তারা জবরদখল করে। আমার হাজবেন্ড কিন্তু মামলা করেন নাই, পুলিশ করিয়েছে, পুলিশ নাম দিয়েছে।
আমার আসামিরা বলে আমি নাম দিয়েছি, আমি তো কোনো নাম দেই নাই। একটা ছেলে মারা গেছে, তার মা কি সুস্থ থাকে তখন? আমি কিছুই জানি না, মারা যাওয়ার আগেও জানি না, পরেও জানি না। ওরা মারা গেছে খবরটা তো আমাদের দেয়নি। খবর দিয়েছে যে দেখতে হবে ইমন অসুস্থ, কি হয়েছে জানি। যেতে গেলাম, গিয়ে দেখলাম সে অসুস্থ, অজ্ঞান অবস্থায় পড়া। হসপিটাল নিয়ে গেলাম, একটার থেকে আরেকটায় নিয়ে গেলাম। তারপরে ওরা টেনে নিয়ে ওরাই বললো মারা গেছে, ওরাই করে দিল পোস্টমর্টম। ও করলো কি করলো না, ওরা বললো করলো। এইভাবে টানা হেঁচড়া করে বাক্স করে তুললো, তুলে মাইক্রোবাস তারাই জোগাড় করলো, আমাদের কিছু করতে হয় না। এগুলো তো যার সন্তান সে করে, কিন্তু ওরা মাইক্রোবাস আনলো, ওরা উঠাইলো। আমরা আমরা গাড়িতে উঠলাম, আমাদের গাড়িতে ওদের পিছিয়ে পিছিয়ে গেলাম। ওরা উইদাউট পারমিশন এফডিসিতে নিয়ে গেল, গোসলের আয়োজন করলো, গোসল করালো, কাফন পরাইয়া বন্ধ করে দিল, ব্লক করে দিল যাতে শরীরটা না দেখা যায়। বাসায় নিয়ে আসলো, এসে এখানে কাউকে দেখতে দিচ্ছে না। তড়িঘড়ি খালি সিলেট চলেন, কোথায় দাফন করবেন সেখানে চলেন, পচে যাবে, নানান রকমের। এরা কারা এবং কেন করলো? আমার কি কোনো ঘর বাড়ি ছিল না? আমার কি মতামতের প্রয়োজন ছিল না? আমার ছেলেকে কি আমার ঘরে গোসল করানো যেত না? এত বড় এত সুন্দর একটা পরিবার, আমি তো ফকির ছিলাম না যে আমার ছেলের গোসলটা আমার বাড়িতে হবে না, কিন্তু তারা করতে দেয় নাই। শত সহস্র হাজার হাজার লোক আমার বাড়িতে ঢুকে গেল, বাড়ির চতুর্দিক ঘেরাও, কাউকেই দেখতে দেওয়া হয়নি, লাশের মুখ খুলতেও দেওয়া হয়নি বাক্স। কিছু মানুষ কন্ট্রোল করেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এখানে আমি একটা কথা বলবো, নতুন ঘটনা আজকে বলবো, এটা কাউকে বলা হয় নাই। আমি আস্তে আস্তে আমার দেশের মানুষ আমাকে খবর দিচ্ছে, আমি পাচ্ছি। আমার প্রশ্ন ছিল হলি ফিল্মিতে যখন নিয়ে গেলাম আমার ছেলেকে, তারা বললো কেন ডাক্তার উঠে আসলো না, জোর করে আনলাম। তারপর উনি বললেন যে আপনার রুগীকে আপনি এখানে দেখতে পারবো না, আপনি মেডিকেলে নিয়ে যান। উনি না টাচ করেই কেমনে দেখলো যে মেডিকেলের উপযুক্ত? মেডিকেলে তো লাশই যায়। আমি 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 একটু থামাতে চাই, এটা কখনকার ঘটনা, কোন সময়কার, যখন আপনি হলি ফ্যামিলিতে গেলেন দেখতে? প্রথম দিন নিয়ে 6 গেলেন তারিখ প্রথম দিন 12টার সময়, 12:30টার সময়, 6 সেপ্টেম্বর 12:30টার সময়। Okay. সেপ্টেম্বর। আচ্ছা, যাই হোক, ওখানে কিন্তু ওখানকার যে খবর আছে আমার কাছে, এটা তদন্ত করেন। সকালে 8টার দিকে মনে হয় হলি ফ্যামিলিতে 8-10টা ছেলে, 8-10টা মানুষ, ছেলে না এরা, তো গেছে, গিয়ে জিজ্ঞেস করছে যে এখানে কি কোনো লাশ আসছে, একটা লাশ আসবে এখন। তো ওনারা বলছে না তো, কোনো লাশ আসে নাই। তারপরে মনে হলো ওরা বোধহয় পাহারায় ছিল বা কিছু একটা, ওরা যা করার করে গেছে, ওখানে এসছিল। এটা কিন্তু আমি অনুমানই বলেছিলাম আগে, আর এখন আমি জেনে বলছি যে ওরা কারা। তারপরে আমি যখন লাশ নিয়ে গেলাম, আমার লাশ তো জানি না, আমার ছেলে অসুস্থ, আমি বলছি ডাক্তারকে যে আমার ছেলে অসুস্থ, কি হয়ে যাচ্ছে আর তোমরা একটু দেখো। তারপর পাঠিয়ে দিল, চলে আসলাম ওখান থেকে। ঢাকা মেডিকেলে মানুষ গিস গিস করে, সেই মেডিকেলে যখন নিয়ে গেলাম, সে মেডিকেলে তো খুব একদম লোক ছিল না, কোনো ডাক্তার ইমার্জেন্সিতে ছিল না, ভিতরে ছিল না। একদম ভিতরে আমি দৌড়ে গেলাম, আমার হাজবেন্ড ওইখানে, আমরা গিয়ে একটা নিজেরাই ট্রলি টেনে এনে ওকে উঠালো, না অ্যাম্বুলেন্সের ট্রলি সহ নামাই দিল, দিয়ে মনে হয় জানি না, ঠিক মনে নাই। ওই ডাক্তার এখন ঢুকালো, ওকে ধরে আনলাম, জোরে টেনে আনছি আমি, আসে না, একজন লোক বসা। তো এসে দেখে না, দূর থেকে এরকম করে একটু তাকাইয়া বললো যে উনি তো অনেক আগে মারা গেছেন, তো ওনাকে তখন এখানে কিছু করা যাবে না। তখন আমি স্টেতোতে ধরে টান দিয়া বলছি, স্টেতো লাগাই বুক দেখ, আমার ছেলের প্রাণ আছে। তখন বলছে এটা, তখন আমি বলছি, আমার হাজবেন্ডকে বললাম যে চলো সিএমএইচ নিয়ে, আমি এখানে হবে না, আমি ইমনকে ডাকবো না, আমি সিএমএইচ নিয়ে যাব। তখন ওই ভদ্রলোক বললেন আপনি তখন নিতে পারবেন না, ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগবে। তখন আমার হাজবেন্ড হতভম্ব হয়ে ওর দিকে তাকাই রয়েছে, যে বললো কি করতে হবে এখন, ম্যাজিস্ট্রেটের ইয়ে পাবো কোথায়? আমি বললাম উনি নিজেই তো ম্যাজিস্ট্রেট। বললো ওনাটাই হবে না। তখন উনি কিছু না বলে ওখানে আমাকে রেখে উনি দৌড়ে বের হয়ে গেলেন, মনে হয় কোনো কলিগ বা কোনো ম্যাজিস্ট্রেটের কাছে উনি দৌড়লেন। আমি ওখানে রইলাম, ওখান থেকে টেলে ওরা বের করে দিল বারান্দায়, মেডিকেলে ঢুকলেই যে বড় জায়গাটা খালি, ওই জায়গাটায়। তখন আমি দৌড়ে গিয়ে আবার বললাম একটা চাদর দাও, আমার বাচ্চাটা খালি একটা হাফ প্যান্ট পরা, একটা গেঞ্জি পরা। তো একটা বললো যে এখন কাপড় দেওয়া যাবে না, দিল না, এমন খুব রুড ব্যবহার করলো, গেল। তারপরে আমার ছেলে ছিল ছোটটা, এরপরে দেখলাম ও নাই, আমার ছেলেটাও নাই। আমি তখন একা, আমি কিছু বুঝতে পারছি না আমি কি করব। আমি কাঁদছি আর ইমনকে আমার শরীর দিয়ে ঢাকতেছি। আর তখন প্যান্টের মধ্যে হাত ঢুকাই দেখলাম যে আমার ছেলে কি কোনো পেশাব পায়খানা করছে। মুখটা আবার হাতায় দেখতেছি, কপালটা হাঁটাচ্ছি, আমি মুখ দিচ্ছি, কতক্ষণ পরে চুমা দিচ্ছি, আমি গা দিয়ে আমার ঢাকছি, কেউ না। এরকম প্রায় ঘন্টা 2 আমি এরকম রইলাম অশান্তি। কখনো স্ট্রেচারের নিচে আমি বসে যাই, কখনো দাঁড়াই, আবার তাকে ধরি, কেউ নাই আমার আশেপাশের। মেডিকেলে কিন্তু লোকও নাই তেমন।
কিন্তু আমার মেডিকেলের যে দিয়ে গেল, অ্যাম্বুলেন্স তো পয়সাও নিল না। অলি ফ্যামিলি থেকে কি ফ্রি সার্ভিস দেয় জানি না আমি, তাহলে কেউ পয়সা দিয়ে ওখানে খাড়া করে রেখেছিল অলরেডি? এগুলো প্রশ্ন আমি বহুবার করেছি। ইন দ্য মিন টাইম মনে হলো যে 1:30-2টার দিকে 20-25টা ছেলে, বড় বড়, মনে করো 25-এর উপরে বয়স, 25-এর মতো ওইরকম। আমি তো ওখানে ওর উপরে হুমড়ি খেয়ে শুয়েছিলাম, হঠাৎ এসে ঘিরে ফেলছে, আন্টি আন্টি আন্টি, ওনাকে ইয়ে করতে হবে, পোস্টমর্টম করতে হবে, নিয়ে যেতে। আমি সে না, এখন পোস্টমর্টম করবে না, আমি নিয়ে যাব আমার ছেলেকে। শুনলেন, ওরা ট্রলিটা চালাইয়া নেয় নাই, একটুখানি টেনে নিয়ে ওরা কাঁধে নিয়ে নিচ্ছে সবাই মিলে। তখন আমার কিছু করার ছিল না, হতভম্ব হয়ে আমি পিছিয়ে পিছিয়ে আমিও দৌড়ালাম। দৌড়াতে দৌড়াতে দেখলাম একটা বারান্দা, লম্বা একটা বারান্দা পার হয়, আমি তো চিনি না ওই জায়গা। রাইট সাইড অনেক দূর গিয়ে রাইট সাইডের দিকে একটা স্টিলের গেট খুললো, খুলে আমাকে ট্রলি সহ ঢুকাই দিয়ে ওখানে বাড়ির দিকে তালা দিয়ে ওরা চলে গেল। এবং তখন দেখলাম সামনে গ্রিলের সামনে একটা মাঠে কতগুলি লোক, বাইরের লোক আসছে ঢুকছে, ওরা কাঁদতেছে আর বলতেছে, মাগো আপনি পোস্টমর্টম করান তাহলে বিচার পাইবেন, বাইরে মেরে ফেলাইছে। তোরা চিল্লাইতেছে, কাঁদতেছে। আমি কিন্তু কিচ্ছু বলতে পারতেছি না, আমি ভয় পাচ্ছি যে আমার ছেলেকে না কেড়ে নিয়ে যায়, আমাকে না এখন মেরে ফেলে, তাহলে তো আমি কিছু করতে পারবো না। আমার এটাই মনে হচ্ছে, আমার হাজবেন্ড নাই, আমার ছোট ছেলে কোথায় আমি জানি না। তখন এই অবস্থায় ছিলাম। তারপর ওখান থেকে খুলেও পরে বলছে সাধারণ দৌড়াইছে পিছিয়ে পিছিয়ে, ট্রলি সহ নিয়ে তারা পোস্টমর্টম রুমে ঢুকাই দিল। আমার হাজবেন্ড ওখানে এসে তার হাত থেকে ঘড়ি, একটা আংটি ছিল, ওগুলো বললো খুলতে হবে, গলার চেন ছিল। আশ্চর্য, তাকে সাজাইছে এমন ভাবে, বরযাত্রী সাজাইছে। হ্যাঁ, গলার মধ্যে তার বড় চেনটা গলায়, তার 1-1.5 লাখ টাকার ঘড়িটা পরনে, চুড়ি হাতে, তারপরে আংটি টাংটি সব রয়ে গেছে, খালি জানটা নাই। আপনি মামলার অভিযোগে বলা হয় বেশ কয়েকটা নাম উল্লেখ করা হয়েছে। সালমান শাহর যে সাবেক স্ত্রী সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, এই নাম সব বেশ কিছু নাম উল্লেখ করা হয়েছে। আপনি যেটা শুরু থেকে বলে আসছিলেন, আজকেও যেটা বললেন, যে একটা চক্র, পুরো একটা চক্র, একটা প্রক্রিয়া মেনটেন করে সালমান শাহকে হত্যা করা হয়েছে। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে গ্রুপটা, এই গ্রুপের সঙ্গে কি সালমান শাহর কোনো দ্বন্দ্ব ছিল? কি দ্বন্দ্ব ছিল, আপনি কতটুকু জেনেছেন? কেন হত্যা করা হলো তাকে আসলে, আপনার কি মনে আমি হয়? তো জানি না, দ্বন্দ্ব তো শুরু থেকেই তার নিজের যে এখন যে সুনাম হচ্ছে, সেই সুনাম, সুখ্যাতি, নিজের সরলতা সব মিলে এটা দ্বন্দ্ব। আর এটা হলো প্রথম ছবি, 4টা ছবির যারা চুক্তিবদ্ধ করেছিলেন, একটা করার পরে করেন নাই, সুহান, আনন্দ ফিল্মস গ্রুপ, সিরাজুল হক সাহেব এবং সুকুমার রঞ্জন, এরা তার বিপক্ষে চলে গেল। সেই সঙ্গে তারা ওই ছবি চলাকালীন সময় আজিজ মোহাম্মদ ভাই, উনি আরো 5 বছরের জন্য তাকে চুক্তিবদ্ধ করে করতে চাইলেন। তো উনি বিগ বাজেটের একজন প্রযোজক ছিলেন তখন। তো সালমান শাহ এটা করতে চাইলো না, সে অস্বীকার করলো যে আমি 5 বছরের জন্য কারো ছবিতে আমি চুক্তিবদ্ধ হব না, আমি স্বাধীনভাবে আমি কাজ করতে চাই। এখান থেকে শত্রুতার শুরু, এবং ধাপে ধাপে সে যখন নাম করছে, একচেটিয়াই সে করে যাচ্ছে, এখান থেকেই শুরু। ছোটখাটো করে তেজগাঁওতে অ্যাটাক করলো, বিভিন্ন জায়গায় অ্যাটাক করলো। একবার সামিরার বাসায়, ওকে ওর বাসায় গেছিল কি কারণে, বেড়াইতে গেছে দুজন, ওখানে গেটে তাকে চাকু মারা হইলো। 10-11টা ছেলে তাকে অ্যাটাক করলো। সামিরার বাবা আবার ডেকে, যেখানে থানায় জানাবার কথা না জানিয়ে জোর করে উনি মিটমাট করে দিল। এটাও কিন্তু সালমান শাহ জানিয়েছিল। সালমান শাহ তো অনেকবার আপনার সাংবাদিক সম্মেলন করে বলছে যে আমার নিরাপত্তা নাই, বহুবার সে বলেছে, পিস্তলের লাইসেন্স করতে গিয়ে এটা বলেছে, অনেক কিছু বলেছে সে। আপনি বলছিলেন যে এই চলচ্চিত্র না করা বা একসঙ্গে অনেক বছরের চুক্তি না হওয়ার কারণে হয়তো সেখান থেকে সূত্রপাতের ঘটনাটা, এই প্রক্রিয়া, এটা তো ছিল প্রযোজক এবং নায়কের মধ্যে একটা ব্যাপার। সেখানে সালমান শাহর যে সাবেক স্ত্রী সামিরা হক কিভাবে তাদের সঙ্গে ইনভলভ হয়ে এটার সঙ্গে যুক্ত হলেন, এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হলেন বলে আপনি মনে করছেন? এবং সামিরার সঙ্গে সালমান শাহর এই দাম্পত্য জীবনটা কেমন ছিল? আপনি তো কাছ থেকে দেখেছেন। দাম্পত্য জীবন প্রথম দিন থেকেই ভালো ছিল না। প্রথম যেদিন আমার বাসায় আনি, পরের দিন সকাল থেকে দেখতাম ভালো গল্প করছি সবই ঠিক আছে, ফাট করে লেগে যেত, ফটাফট লেগে যেত, লাগলেই সে মা বাপ তুলে গালি দিত আমার সাথে, বা আমার বাসায় আমার ছোট ছেলের সাথে, বা আমাদের পারিবারিক যে ঝগড়া বলে, এই ধরনের কিছু হয় নাই কোনোদিন না। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমাকে অনেক অপবাদ দেওয়া হচ্ছে। এই দেবী নামে এক মহিলা বারবার বলছে আমি তাকে মেরেছি। সামিরার এখনকার অ্যাটিটিউড কি বলে না, তখন কি মারা সম্ভব ছিল?
বা দরকার ছিল, আমাদের সেরকম পরিবেশ হয়নি। একটা মেয়ে নতুন আসছে, আমরা চাইছি একটা মেয়ে পেয়েছি, মনে মনে আমি কিন্তু আনন্দিতই ছিলাম। আমি চেষ্টা করতাম, সালমান যখন শুটিং এ যেত আমি ওকে এটা ওটা খাইতাম, দুইজনে নাস্তা খেতাম, গল্প করতাম, অনেক কিছু করতো, গোসল করতো, ঘুরে বেড়াইতো। সালমান শাহ যখন আসতো 5টার পরে, তখন পরিবেশ অন্যরকম। ইমনের সাথে কি নিয়ে যেন ওর লেগে যেত রুমের মধ্যে। তারপর ঝগড়াঝাটি কান্নাকাটি, হয়তো ইমন কোনো সময় বের হয়ে যেত না, কোনো সময় আমরা জিজ্ঞেস করতাম যে কি হয়েছে, তখন কিন্তু আমার উপর খেপে যেত। তখন ইমন বলতো, আম্মা তুমি যাও। আমরা বাইরে থেকে খুব টর্চার হইতাম ঘরের রুমের বাইরের থেকে। তারপর তো 8 মাস ছিল আমার সাথে। আমি ভাবতাম যে এগুলির মধ্যে ওর মার সাথে যোগাযোগ ছিল না, মোটামুটি ভালো ছিল। সে কিন্তু বলছিল যে আমার মার কোমরে তাবিজ আছে, আমার মার সামনে গেলে আমি কিচ্ছু বলতে পারবো না। এবং তারা জিন চালান দিছিল, ও বাসায় অনেক অত্যাচারিত হয়েছে ইমন ওই জিনের জন্য। তারপরে আরেকজন ওই ফিল্মেরই কেউ একজন ইমনকে বলছিল যে ওরা দিন কি করে, ওরা পরীক্ষা করবে। ইমন এসে আমাকে বললো, বলে আমার বাসায় করছিল, সামিরা ছিল আমার বাসায়, আমার বেডরুমে তারা বসলো, জিন চালান করে ওই ভদ্রলোক জিন আনলো, ওরা এসে সালাম টালাম দিল, আমাদের সব কথা বললো। এবং সামিরা শুনছে কিন্তু এটা, সে বলছে যে ওই জিনরাই বলে গেছে যে সামিরার মা আমাদের ইমনের উপর এরকম করছে। তাই ইমন আমাকে বোন ডাকলো, বলে আপনি আমার বড় বোন, ইমন আমার ভাগনা। মামা কি বলো, তোমাকে আমরা সাহায্য করবো, আমরা তোমার বিরুদ্ধে যাব না, তুমি অনেক ভালো ছেলে। কতগুলো সূরা শিখাই দিল, ওগুলো পড়তো আর ই করতো। আর সামিরার কথা বল, সামিরা কিন্তু রুমে আসে নাই, ভয়ে বাইরে ছিল। পরে সামিরা বলছে যে আমার মার কোমরে অনেকগুলো তাবিজ আছে, যার কারণে আমার আমরা কেউই তার সামনে কথা বলতে পারি না। এরপরে যখন 2-4 দিন পরে সামিরাদের ঘরে ওরা ঝগড়া করতো, একটা কালাম মিথ্যা বলছি না, আল্লাহর কসম খেয়ে বলছি আমি। ওই রুমের মধ্যে কতগুলো ওয়াল লাইট ছিল, শেড লাইট লাগানো, ফলস আর কি, সুন্দর লাইট জ্বলতো। ঘুমাবার সময় ওগুলি জ্বালাতো কম পাওয়ারের। তো ঘুমাবার সময় যখন ঝগড়া হইতো, একদিন ওই জিনি লাইটটা খুলে, কারেন্ট সহ লাইটটা খুলে উপরে ওদের দুজনের উপরে ঢিল মারিয়ে ফেলাইছে। তখন লাফ দিয়ে উঠে চিৎকার করে ইমন দরজা খুলছে, বলে আম্মা আম্মা আম্মা, তো এই করছে এরকম। পরে আরেকদিন তারা ডাকলো, তখন বললো যে ওখানে শুয়ে শুয়ে আমার ভাগিনাকে করে, অত্যাচার করে, এরকম করলে আজকে তো লাইট মারছি, আমরা ওকে শেষ করে দিব। তো এরকম, তো আমি তখন ওরা যখন ওই ভদ্রলোক কে জানি চিনতাম না, ইমনের ফিল্মের কেউ একজনকে আনছিল, চাইল্ড টাইল দিয়ে এরকম আনলো এগুলো এনে। তখন ওরা অনেক কিছু বলছিল যে তোমাকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, চলতেছে এরকম। পর সামিরা স্বীকার করছে এটা, যে তারা জিন চালান দিয়েছিল। ইটকাটানের বাসায় ওরা থাকতো, ওই রুমের ড্রয়িং রুমের একটা কর্নার আছে ছোট, সুন্দর করে গালিচা পাতা ছিল, নিচে ইমন বসতো খুব শখের, ওইখানে ওরা থাকতো। তো ইমন পরের দিকে ঘরে ঢুকে ইমন সালাম দিত। আমি একটু স্পেসিফিক শুনতে চাচ্ছিলাম যে এই যে অভিযোগ যাদের নামে করা হয়েছে মামলাতে, আজিজ মোহাম্মদ ভাই, ওনার সাবেক স্ত্রী সামিরা, বাহাই, খলনায়ক দেখলাম বাহাই, তো ওনারা হত্যাটা করেছেন এরকম অভিযোগ করা হয়েছে। কি কারণে, ঠিক কোন কারণে, বা সামিরা এখানে কেন জড়িত হলো ওই গ্রুপটার সঙ্গে, চিত্রনায়ক ডন কেন জড়িত হলো? আসলে বউকে নেওয়াটাই ভুল হয়েছে তার, আর তার নেওয়ারও কোনো ইয়ে নাই। সে তো যেতে চাই, নিতে হতো তো যেত, অনেক সময় পরে যেত, কোনো সময় সঙ্গে যেত, এরকম করতো। তো ওখানে যাওয়ার পরে স্বাভাবিক পরিচিত হয়ে গেছে, প্রডিউসারদের ইয়ে থেকে সবার সাথে পরিচিত, সে হ্যান্ডেল করতেছে, কথা বলতেছে, ওখানে কথাবার্তা এগুলি কাগজ হ্যান্ডেলিং করতো, কথা বলতো। এমন দেখছি ফাইলে তার নোটে তার নিজের হাতেরই লেখা নিয়ে করেছে। কাপড় চোপড় আমি দেখে দিতাম, বলতাম এই সেটের সাথে এটা এনে, আমাকে স্ক্রিপ্ট পড়ে শোনাইতো। তারপর বলতো যে আমরা আগেই বলেছিলাম যে কাপড় চোপড় আপনারা দিবেন না, কারণ জগজগা মগমগা ফিল্মি কাপড় আমরা পরাবো না। ফিল্ম মানে হলো মানুষের পাবলিক বা সাধারণ মানুষের জীবন, কাপড় চোপড় আমরা সেট করে দিব। ঠিক সেইভাবেই করতাম। যাই হোক, স্বামীরাকে সম্ভবত জানি না কোনো ইয়ে হয়েছে কোনো একটা অনুষ্ঠানে, আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে আমি পেপারে পড়েছি, পরে ওকে জিজ্ঞেস করেছিলাম, সে বলছে যা শুনছো তাই ঠিক। তা আমি বলছিলাম, বাবা এরা তো ভালো মানুষ না রে বাপ, তোর জীবন নষ্ট করে ফেলবে। বলছে, আম্মা তুমি এত আল্লাহওয়ালা মানুষ, তুমি এগুলা কি বলো? আল্লাহ আছেন না, তোমার ছেলেরও হাত ছোট না, তোমার ছেলের সাথে দেশ আছে। হ্যাঁ, এখন প্রমাণ হচ্ছে দেশ আছে, কিন্তু সেই সময় আমরা কেউ ছিলাম না। তো সেই সূত্র থেকেই ইমনের সাথে গন্ডগোল। এবং ওই ভদ্রলোক নাকি ওই সোনারগাঁতেই বলছিলেন যে তোমারা ইয়ে খতম হো গিয়া, তো মানে জীবন শেষ, তোমাকে শেষ করে দিব। এই তো শেষ।
আমি একটু আপনার কাছে এরকমটা জানতে চাইবো, আপনার ভাই সালমান শাহ যিনি মামা, তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে সালমান শাহ একটা পর্যায়ে গিয়ে ওনার যে প্রাক্তন স্ত্রী সামিরা হককে ডিভোর্স করতে চেয়েছিলেন এবং সেটা সামিরা হক জানতে পারেন এবং এই হত্যাকাণ্ডের কারণ সেটাও একটা কারণ হতে পারে। আপনি কি এটা তো বলবেন এটা এটা? তো শেষ মুহূর্তেরটা, কিন্তু তার আগে প্ল্যানই হয়ে গেছে। আমরা যতটা এখন জানতে পারছি, বের করছি, এর আগে তো প্ল্যান হয়ে ওই রাতে মারা হবে 5 তারিখে। লোকজন ওই বিল্ডিং এ, আজিজ মোহাম্মদ ভাইয়ের অনেক ফ্ল্যাটের লোক ছিল, অনেক ফ্ল্যাটের লোক ছিল। সামিরাজি বের হয়ে গেল, আপনারা বের করেন। ওই স্মৃতি ভাবি না কি বললো সেদিন, ওর ঘরে ও সবাই লোক ছিল ওখানে, তাদের অনেক লোক ছিল ওখানে। ইয়াসমিন নামে এক মহিলা নিচে থাকতো, নিতা নামে আরেক মহিলা ছিল, এগুলো আজিজ মোহাম্মদ ভাইয়ের লোক। অনেক ফ্ল্যাট ছিল ওখানে। আমাদের যে ওই যে নাটকের একজন কি নাম, নামটা মনে আসতেছে না, নাটকের বাকের ভাই কি নাম, আসাদুজ্জামান নূর, ওই বিল্ডিং এ থাকছে। এরা সব তো ওই ধরনের লোকের সাথে নিয়ে এরা ওইখানেই থাকতেন। কোনোদিন ওরা তো শিল্পী হিসাবে আমাদেরও চিনতো, তারা কোনোদিন কিন্তু আমাদের খোঁজ খবরও করে নাই, বা আমার ছেলে থাকে সেই হিসাবে দিয়ে করেন নাই। ওনার অনেকেই ছিল ওখানে। তো অনেক রকম একটা ড্যান কাজ করছে, যেটা আমার ছেলে বুঝতো না। ও খুব সরল মানুষ ছিল, সে বুঝতো না। তো দিতি একটা দিন এক জিনিস আমি আজকে একজন মৃত মানুষ সম্বন্ধে বলছি, আমি তার প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাই এবং আল্লাহ তাকে বেশ নসিব করুক। অনেক কষ্ট করে গেছে মেয়েটা। আমি কোনোদিন তাকে জিজ্ঞেস করি নাই। আগে আমার বোনের বান্ধবী ছিল, মরার পরে যতদিনই দেখা হতো খালি বলতো, আপু আপা তুমি না কোনো কিছু বলিও না, তোমাকে মেরে ফেলবে, আগে বলতো। তো যখন অসুস্থ সে যে ইয়েতে কি যেন হসপিটাল গুলশানে, ওইটাতে আমি আমি দেখতে গেছি, আমি দেখতে গেছি, পরে খুশি হয়ে গেছে ভীষণ, এবং খুশি হয়ে আমাকে বলছে তুমি মলিরে ভাত খাওয়াইতে, আমি তোমার হাতে পোলাও চালের ভাত আর মুরগির তরকারি খেতে চাই। আমি পরের দিনই রান্না করে নিয়েছি, আবার কেক খেতে চাইছি, আমি ওখান থেকে কেক কিনে এনে কেক খাওয়াইছি। তো আমার হঠাৎ করে মনে পড়ছে, আমি ওই উদ্দেশ্যেই কিন্তু গেছিলাম যে দিতি তো চলে যাবে, আমার ছেলেও চলে গেছে। আমি কথায় কথায় আমি দিতিকে বললাম যে দিতি আমাকে খুব আদর করছে। ওই সময় আমার সাথে একটা লোক ছিল, আপনি সম্ভবত চিত্রনায়িকা দিদির কথা দিতি, বলছেন। হ্যাঁ হ্যাঁ আমি বলছি। তো আমার সাথে একটা ছেলে ছিল সালমান শাহ ভক্ত। আমি প্রয়োজনে সে আমি আমি টেপ করি নাই, রেকর্ড করতে চাইছিলাম, পরে ভাবলাম যে না, এটা অন্যায় হবে, একজন মারা যাচ্ছে। আমার প্রথম মনে হয়েছিল যে ইমন সম্বন্ধে কিছু জিজ্ঞেস করি, ও তো চলে যাচ্ছে। তখন আমি বলছিলাম দিতি ইমনকে কি মনে পড়ে তোমার? তো চোখ বন্ধ হতো, বলতেছে হ্যাঁ হ্যাঁ মনে পড়বে না কেন, খুব মনে পড়ে, ওর সাথে আমার এখন দেখা হবে বলে একটা ইলিয়েশনের মতন হয়ে গেল। আর কিছু বলছে না। অনেকক্ষণ পরে বলল, শোনো আপা, তোমরা কেউ দেখবে না, ইমনকে এখন আমি সবার আগে দেখবো, আর তুমি না চুপ থাকবে। তখন ওই আঙ্গুলটা তুললো, একটু তুলে বললো চুপ চুপ। আমি কেন? বললো ওই লোকটাকে গুলি করে মারা উচিত। তা আমি বললাম কোন লোকটা? বলে তুমি বুঝবে, তুমি কিন্তু আবার কিচ্ছু বলো না, তোমাকে মেরে ফেলবে বলে ঘুমাই গেল। এই কথাকে আমি ভুলতে পারি? আমি একজন মৃত্যুপথে যাত্রী মানুষকে, ও 2 দিন পরেই মারা গেছে সে। আবার ওই শাবনূরকে নিয়ে একটা কথা, মিথ্যা কথা বলে যে শাবনূর প্রেগনেন্ট হয়েছিল কিনা তা জানি না। আমার ছেলের কোনো নাই, ওর মধ্যে সম্পৃক্ততা নাই। ও গেছে আগে মেকআপের জন্য যাচ্ছে, শাবনূরও বলছে আমাকে যে ফোনে, আন্টি আমি ব্যাংকক যাচ্ছি। পরে সালমান গেল, আমাকেও বলে গেছে ব্যাংকক কিছু বলে নাই, কিন্তু কারণ বলে নাই যে কাউকে, সে বলে নাই এটার কারণ ছিল কি। আমাকে শুধু বললো আমি একটা জরুরি কাজে যাচ্ছি, আম্মা তোমার দোয়া খুব প্রয়োজন, তুমি দোয়া করো যেন আমি কাজটা করতে পারি, না হলে আমার জীবনে আমার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই আমি বললাম কি ক্ষতি হয়ে যাবে, কেন ক্ষতি হয়ে যাবে? বলে না অনেক বড়, এটা বুঝবা না তুমি, এগুলো অনেক কাজের জিনিস আছে, তুমি দোয়া করো আমি যেন কাজটা করে আসতে পারি। আমি ভাবলাম ফিল্মি কোনো কিছু, ব্যাংকক সিঙ্গাপুরে তো এগুলি কাজেই যাই, গেছে, ঠিক আছে গেছে। তো চলে আসলো, পরে দেখলাম একটু মন খারাপ তার। আসার পরে পরে শুনছি আমি যে শাবনূর বলছিল ওরে সামিরার একটা ক্যাসেট, এটা পত্রিকায় আসছে, পত্রিকার মাধ্যমে আমি জানছি সামিরার কোনো একটা ক্যাসেট সম্ভবত ওই ভদ্রলোকের সাথে বা ওই ধরনের প্রাইভেট কিছু, সালমান শাহর ওই প্রাইভেসি নষ্ট হবে বলে টাকা দিয়ে ওই করতে চাইছিল। শাবনূর বলছিল মনে হয় যে ব্যাংকক গিয়ে সে ম্যানেজ করতে পারবে, কিন্তু পারে নাই। ও বলছে যে আমার সাথে কথা রাখলো না, আমাকে বলছিল দিবে, কিন্তু সে ওই সামিরার ক্যাসেটটা চাইছিল যাতে মার্কেটে না যায় বা কিছুই হয়, ওইটার জন্য। ওটা কিন্তু আর কিচ্ছু না যে শাবনূরের সাথে খারাপ সম্পর্ক বা প্রেগনেন্সি করতে গেছে, এগুলি কিচ্ছু ছিল না।
আপনি যেহেতু শাবনূরের প্রসঙ্গ উঠালেন, শাবনূর তো অনেক খুবই জনপ্রিয় একজন নায়িকা বাংলাদেশে, এবং ওনার সঙ্গে প্রয়াত সালমান শাহর অনেক প্রসঙ্গ উঠেছে, এবং বিশেষ করে সামিরা হকের পক্ষ থেকে বারবারই একটা দাবি করা হয়েছে যে শাবনূরের সঙ্গে সালমান শাহর প্রেম ছিল। আপনি তো মা, আপনি তো যেটা বললেন যে সবকিছু আপনার সঙ্গে শেয়ার করে। সম্প্রতি একটা সাক্ষাৎকারে শাবনূর নিজেও বলেছেন যে সালমান শাহর যে হত্যার তিনি বিচার চান। এই শাবনূরের সঙ্গে শাবনূরকে জড়িয়ে যে প্রসঙ্গগুলো ওঠে সেটা নিয়ে কি বলবেন? বলা উচিত ছিল, তখনই তার বের হওয়া উচিত ছিল। তার কো-আর্টিস্ট হয়তো ওদের উপরে কোনো প্রভাব আছে, কারণ লাইফের উপর ইয়ে আছে, সেই কারণে হয়তো বা বলে নাই, কিন্তু তার সালমান শাহকেও সতর্ক করা উচিত ছিল, তার কো-আর্টিস্ট। আজকে শাবনূর যদি মহানায়িকা হয়ে থাকে সালমানের জন্য, কারণ তার তো কোনো ছবি ফিট ছিল না। আমি ইহতেশাম চাচাকে বলে আমি নিয়ে আসছিলাম, চাচা চাঁদনি রাতে তো অন্ধকার হয়ে গেছে, তুমি পারো নাই চাচা। আমার বাবার বন্ধু ছিল ইহতেশাম চাচা, ছোটবেলা থেকে চিনতাম। তো চাচা বললো তো তুমি পারবা, তুমি পারবা, তোমার ঘরে তো হিরো পয়দা হয়েছে মা, তুমি নিয়ে যাও তোমারে দিয়ে দিলাম। উনি এরকম কথা বলতো। উনি আমি আনছিলাম শাবনূরকে, যে সুচিত্রার মতো একটু চেহারা লাগে, লম্বা একটু কম, ঠিক আছে, চলুক, সুন্দর মানাবে দুইজনকে। ইমনকে আমি উত্তম ডাকতাম ছোটবেলা থেকে, আমি উত্তম সুচিত্রার খুব ভক্ত ছিলাম। আর নাসিরুদ্দিন শাহর আপনার যে অ্যাক্টিং গুলো আমার ভালো লাগতো, যার কারণে শেষে সালমান শাহরিয়ার ওর নামই ছিল। ওর একটা কোথায় দেখছি, ও নিজে পুরোনো নামটাই দিছিল। আবার কোথাও হোটেলে বুকিং সালমান শাহরিয়ার, সালমান আছে পাঠায় কাগজটা বোধ হয় লাখে রাখা কোথাও, এতদিন পরে তো আর ওগুলা ইয়ে নাই। ওই সালমান বাদ দিয়ে আমরা শাহরিয়ার, চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার দিয়েছিলাম স্কুলে, ওই চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার। এবং পরে সোহান চাইছিল যে নামটা সালমান খান রাখে, তাই বললাম আরেকজনের নামের অনুকরণে, তাইলে ওর নাম তো ওর সালমান তো নামের সাথে আছে, সালমান শাহরিয়ার রাখো, ছোট বলে না ইয়ে থাকবে না, এই রোমান্টিক হবে না তখন না। তাই বললাম তাহলে সালমান রাখো, একটু সময় দাও, ওই সামনে দাঁড়িয়ে বলছি একটু সময় দাও, এত তাড়াহুড়া করো কেন বলে ওই কিছুক্ষণ চিন্তা করে তারপরে আমি বললাম তো শাহরিয়ারের শাহ দাও। নাসিরউদ্দিন শাহ নামটা যেমন, সালমান থাকুক তোমার ইচ্ছা মতন, ওর পুরোনো নাম যেটা বাদ দিছিলাম সেটা আবার অ্যাড করলাম, সালমান থাকুক, আর শাহরিয়ার থেকে কেটে শাহ দাও, যে নাসিরউদ্দিন শাহের মতন সে যে আর্টিস্টিক ওই রকম ধরনের সিনেমা করবে। সে ওই যে কি সিনেমা বলে, সব রোমান্টিক সিনেমা না। তো যাই হোক, ওই আমার প্রত্যাশা ছিল যে সে সেরকমই কাজ করবে, সেরকমই কাজ করলো। পরে আমি বুঝলাম না সুহান মানুষটা, এটাতেই সন্দেহ না, এটাতে প্রমাণিত হয় ওরা পুরাই তার পিছনে লেগে গেছিল। কারণ কিয়ামত থেকে কিয়ামত যখন ছবি হয়, সালমান শাহকে অনেক চেয়ে নিল, উনি প্রথমেই মিথ্যা কথা বলছে। আর একটা কথা বারবার তুলবো, সালমান শাহকে ঝুলন্ত পাওয়া যায়নি এই কথাটা সামিরা ছাড়া কেউ বলে নাই। এখন যে প্রতিবেদক বলবেন বা যে মিডিয়া বলবে, আমি বলবো তারা আদালতের কাছে আদালত অবমাননার দায় পড়বেন, কারণ আদালত থেকে রায় ভেঙে বলা হয়েছে এবং পুলিশ অফিসার, ডিবির অফিসার বলছেন তাকে ঝুলন্ত দেখি নাই, আমরা ঝুলন্ত অবস্থায় নামাই নাই, আশেপাশের কেউ দেখে নাই, স্বামীরা তো আমাদের ডাকে নাই। এরকম কেউ যদি ফাঁস লাগে, আত্মহত্যা করে, বিষ খায়, যাই করে, তার পরিবারকে আগে ডাকা হয়, আমরা পুলিশে সোপর্দ করব। আমরা তো তাকে শোয়া দেখছি গিয়ে, তাকে আমরা দেখি নাই। সুতরাং এই ঝুলন্ত কথাটা আর কেউ বলবেন না, কারণ এটা উদ্দেশ্য প্রণোদিত আত্মহত্যা প্রমাণের জন্য এটা বলা হয়েছে। এবং ঝুলন্ত যে রশিটা বানানো, রশিটা সোজা কাটা, অ্যান্টি কাটার দিয়ে কাটা, দা দিয়ে কাটলে, এরকম কাটলে এটা ঝুলা ঝুলা ছিঁড়া ছিঁড়া হবে, সেটা ছিঁড়া ছিল না, ওটা লাগিয়ে রাখছে। এটা রিজভির সাক্ষীতে আছে কে কিভাবে ঝুলাইছে দড়িটা, রিজভির 164 এর সাক্ষীটা ভালো করে পড়বে। আমি একটু ওই প্রসঙ্গ নিয়ে একটা প্রশ্ন করতে চাই আপনাকে। রিজভির কথা বলেন, যিনি কিনা জবানবন্দি দিয়েছেন এবং ঘটনার সত্যতা তিনি স্বীকার করেছেন। রবি সুলতানা কয়েক বছর আগে এই মামলার একজন আসামি, তিনি বলেছিলেন যে আসলে এটা হত্যাকাণ্ড ছিল, আত্মহত্যা ছিল না। তারপরে অবশ্য নিজে তিনি বলেছেন যে আমি মানসিকভাবে ভারসাম্যহীন, এরকম কথাও তিনি বলেছেন। এই দুজনের যে কথাগুলো তারা বললেন, এই দীর্ঘ তদন্ত প্রক্রিয়া সেটাকে কিন্তু খুব বেশি ভাবে আমলে নেওয়া হয় নাই। আপনি কি বলবেন? এবং আমি একেবারেই নেওয়া হয় নাই, একেবারেই নেওয়া হয় নাই। আরো অন্যরকম, আরো বনোজ কুমার, আমার কাছে তথ্য আছে, বনোজ কুমার ওখান থেকে রিজভিকে লন্ডন ম্যানেজ করে সাংবাদিক দিয়ে টেপ করিয়ে, সেই টেপ বাজিয়ে আমার বিপক্ষে শিখায়া, কেন বনোজ কুমারের কি স্বার্থ ছিল? উনি তো একজন ইনভেস্টিগেটর ছিলেন, উনি কেন এই কাজটা করলেন? আমি এটা দাবি জানাচ্ছি, এটার বিচার চাই আমি। উনি আমার বিরুদ্ধে, আমার 164 এর আসামি যে জেল খেটে চলে গেছে, তাকে দিয়ে মিথ্যা কথা বলাইলেন, অনেক খারাপ কথা বলাইছেন। আমার এক ছেলেকে আমি জন্ম দিয়েছিলাম কি আমার সতীত্ব, আমার নারীত্ব, আমার মাতৃত্ব সব বিসর্জন দেওয়ার জন্য? আমি একজন শিক্ষিত ফ্যামিলির মেয়ে। সালমান শাহ মারা যাওয়ার 2 মাস না 3 মাস আগে আমার ঘরে ওরা খেতে আসছে, বাসা থেকে গিয়ে আমাকে জানাইলো, ইমন ফোন দিল, ওর ঘর চুরি হয়ে গেছে। কি হয়েছে?
তার লকার ভেঙে গয়নাগাটি বক্স সব নিয়ে গেছে। পরে জানা গেল কি সামিরা ঘরের বুয়াও নাই। তো ঘরের বুয়া কই? ও বললো আমি তো আসার সময় ওকে প্যারাসিটামল আনতে পয়সা দিয়ে গেছিলাম, ও তো আর ফিরে আসে নাই। তো প্যারাসিটামল আনতে কি দিয়ে গেছিল? 500 টাকা দিয়েছিল। তখনকার আমলের 500 টাকা 96 এর কত টাকা আপনারা একটু মালুম করবেন, মেপে দেখবেন। একটা চাকরানিকে 500 টাকা কেন দিয়েছিল সে? 500 টাকা দিয়ে আমার বাসায় এসে চলে আসছে, ওদিক থেকে গয়নাগাটি বেঁধে নিয়ে আগে থেকে সরাচ্ছে। এটা বনানী তার ফুপুর বাসায় চলে গেছে। ইমন একদিন খুব ছুটাছুটি করে রাতে ইমনের আব্বা অফিস থেকে আসছে, পাগলের মতো চলে যাচ্ছে একলা। ড্রাইভার তখন বলতেছিল, বিজেএমই ড্রাইভার, আমার হাজবেন্ড তখন বিজেএমিতেই চাকরি করে, বলছে যে আম্মা আপনারা চলেন, ভাইয়াকে এরকম দেওয়া ঠিক না, ভাইয়া কোনখানে অ্যাক্সিডেন্ট করবে কি করবে আর ওরা মেরে ফেলতে পারে, আপনি আমাদের সাথে চলেন। আমার হাজবেন্ডকে আমি জোর করে বুঝাই, আমরা দুজন গেছি সাথে। গিয়ে ছোট ছেলেকে ঘরে রেখে গেছি, কাজের বুয়া ছিল। গিয়ে এখন বনানীতে এই আশরাফের বাসায় আমরা ঢুকছি। ঢুকার পরে সামিরার মা সামিরার বাবা বের হয়েছে। তো ওরা সামিরার মা তখন থেকে শুরু করে দিয়েছে উল্টাপাল্টা মানে কথা বলা, রাগ রাগ এরকম। তখন ইমন বলছে আন্টি আমি আপনার কাছে আসছি, বাবাকে বলছে যে আঙ্কেল আমি আসছি আপনার মেয়েকে তার ডিভোর্স করতে। হ্যাঁ, আমি আপনাদের কোনো অশান্তি দিতে আসিনি, আপনার মেয়েকেও নিতে আসি নাই, আমি ডিভোর্স করতে আসছি। সামিরা ফোন দিয়ে বলছিল ওর মা ওকে অত্যাচার করতেছে, তখন গেছে। এর মধ্যে সামিরাও বের হয়ে আসছে, আর ওর মা ফুড টেবিলের উপরে ফুড ছিল কতগুলি, ছোট একটা চাকু, ওই চাকুটা নিয়ে একবার বুকে মারতেছে, মুখে মারতেছে, লাভ দিচ্ছে। ছোট্ট বেটেঘাটো মানুষ লাভ দিচ্ছে, মরে যাচ্ছে, চিল্লাচ্ছে। তখন সামিরার বাবা বলছে ও সবসময় এরকমই করে, আপনারা শান্ত হন, আপনারা একটু পরে দেখা যাক কি করা যায়। তখন আমার ইমন বলছে আন্টি আপনি প্লিজ শান্ত হন, আপনার মেয়েকে আমি ডিভোর্স দিয়ে যাচ্ছি, আপনি কাগজ কলম নেন, আমি লিখে দিয়ে যাচ্ছি। এর মধ্যে দেখলাম সামিরাকে কোনায় দাঁড়ানো, পরে আর দেখলাম না। যাই হোক, আমরা ওগুলো কথাবার্তা বলে ওদের কাছ থেকে আমরা যখন বিদায় নিয়ে চলে আসলাম, আধ ঘন্টা পরে নিচে যখন আসলাম, এসে দেখলাম ড্রাইভার বাইরে দাঁড়ানো। আমি বললাম কি যেন নাম, মকবুল। মকবুল গাড়িতে উঠো। তখন একটু আস্তে করে বললো আম্মা গাড়িতে আপু আছে। আমি বলছি কোন আপু? বলে উপর থেকে সামিরা আপু উঠে এসে গাড়িতে বসে রয়েছে। তাহলে তুমি উঠতে দিলে কেন? ওর বাবা বলছে বলে গাড়ির দরজা খুলছে। বলে না, উঠতে না দিলে উনি বলছে এখানে আত্মহত্যা করে ফেলবে, আর ওনাকে রেখে গেলে উনি মরে যাবে। দরজা খুলে দেখি ও পিছের সিটে বসা। তা আমি জিজ্ঞেস করলাম তুমি এখানে আসছো কেন? তোমার বাবা মাকে বলে আসো, যাও, আসো উপরে আসো, তোমাকে আমরা বলে নিয়ে আসি। বলে না আমি যাবো না, আমাকে আপনারা রেখে গেলে আমি আত্মহত্যা করবো। তখন কি আমার কি করণীয় ছিল বলেন? যেদিন সালমান শাহর মৃত্যু হলো সেই দিন সকালবেলা সালমান শাহর বাবা সেখানে গিয়েছিলেন সকালে, কিন্তু তাকে গেটে ঢুকতে দেওয়া হয়নি। 9:30 উপরে উঠতে দিছে ওরা, এর আগে উঠতে দেয় নাই। বলছে ভাবি উপর থেকে মানা করে দিয়েছেন উঠতে দিতে, কাউকে উঠতে দিতে না, বলে কাউকে কি আমি যাব না, দিবে না। তাও 9:30 উঠে উনি বসা থাকাকালীন সময় ওদের আরেক প্রডিউসার গেছিলেন, কি নাম ভুলে গেছি আমি, এখন বলতে পারবো না, আপনারা পেয়ে যাবেন। তো সেই উনিও বসা ছিলেন, উনিও গেছিলেন সই করাইতে, ওনাকেও বসায়। ইমনের আব্বাকে চা দিছিল, ইমনের আব্বা চা খায় নাই, কি যেন ওনার নাম, ওনাকে উনি ওখানে বসে দুইজনে কথা বলছে, তখনও দেয় নাই। ইমনের আব্বা আমার বাসায় যখন উঠছে এসে 11:30 ফেরত আসছে, ইমনের সাথে দেখা হয় নাই, ফাইল রেখে চলে আসছে। আর বলছে যে ইয়ে করো, আমি যাওয়ার সময় আসবো বাসায়, তোমার মাকে নিয়ে আসবো, ইমনের সাথে দেখা করে যাবে, আর ফাইলটাও বুঝাই দিয়ে যাব, তোমরা যখন ডাকলাই না ওকে। বলে ওই ভদ্রলোক আর ইমনের আব্বা নেমে আসছেন। এসে ইমনের আব্বা বাসায় আসলো, উপরে আসছে। আমি জিজ্ঞেস করলাম অত দেরি করলা কেন? ইমন কই? ইমন কি করে? বলছে তোমার ছেলে ঘুমায়, দেখা তো হয় নাই। তখন কিন্তু আমি রাগ করে বলছিলাম ওই অভিশাপটা তো লেগে গেল, বলে গেল। আমি বললাম ঘুমাচ্ছে তো ঘুমাক, তোমার সাথে উঠারও সময় পাইলো না, ঘুমাক, ওই তো ঘুমাচ্ছে। আচ্ছা যাই হোক, ওই রইলো বসে, উনি বসছে, আর আমি বলছি বুয়াকে যে একটু ভাত, আমার ভীষণ খিদা পাইছে। আমরা বাইরে গেলে সাধারণত কিন্তু খাই না, কারণ ফেরিতে খাই। আমার এত খিদা পাইছে, সব গুছানো ছিল। আমি বলছি তাড়াতাড়ি খানা লাগা, একটু গরম করে খানা লাগাইছে ওই লাউঞ্জ রুমে, ডাইনিং রুমেও না। দিয়ে আমি বসছি খেতে, আর একটু মনে কষ্ট, আর বলতেছি ওকে, বলতেছি বড়বড় করতেছি আমি, এতক্ষণ বসলা তুমি ছেলের সাথে দেখা না করে চলে আসলো, ঘুমায় কি এমন ঘুমায়? একটু বলতে বলতে দেখি টেলিফোনটা বেজে উঠলো, ঘরের টেলিফোন। তো ইমনের আব্বাই ধরলো, ধরে একদম মুখটা কালো করে আমার দিকে তাকাচ্ছে, আর বলছে কি? আমি তো এখনই আসলাম, কি হইলো আবার? তো বললো ভাইয়াকে দেখতে হইলে। আমি সেলিম বলছে, বলা আমি বললাম কি হয়েছে? বলে সেলিম ফোন দিছে, ওই শাবনুরের অ্যাসিস্ট্যান্ট সেলিম, যে ইমনের নাকি কি হয়েছে দেখতে হইলে যাইতে। আমি হাত থেকে ভাত, এক গ্লাস পানি টান দিয়ে খাইছি আমি, আমার অত তৃষ্ণা পাইছে তখন, খায়া মনে হলো যে দৌড় দিছি আমি। শাহরানকে হাতে ধরে দৌড়, আমরা বাড়ির দিকে তালা দিয়ে, ঘরে কাজের বুড়ো আর একটা ছেলে ছিল সিলেট থেকে আসছে, ওরে রেখে তালা দিয়ে দৌড় দিছি।
গেটের ওখানে আসার পরে যত গ্রিন রোডে আমরা গাড়ি আগাচ্ছে, খালি দেখতে পাচ্ছি মানুষ ওইদিকে দৌড়াচ্ছে। তা আমি আবার আমার হাজবেন্ডকে বললাম, কি হইলো আজকে? আজকে কি আবার মিছিল টিছিল হইলো নাকি দেশে? কি শুরু হইলো? ইস্কাটনের দিকে গিয়ে দেখলাম মানুষের ঢল। ওদিকে আমি বললাম, এই বুঝতে পারছি না তো কিছু, কি হয়েছে আজকে দেশে? কি কারফিউ টারফিউ জারি হবে নাকি? আমি কিন্তু এগুলো বলে যাচ্ছি, ও বলতেছে কিছু বুঝতেছি না, ও কিন্তু ড্রাইভ করতেছে জোরে। আমরা ড্রাইভ করে আমরা যখন ইস্কাটনের সামনে গেলাম, তখন দেখি বিল্ডিং ভেঙে পড়তেছে, এত মানুষ আর এত মানুষ, আর সবাই আমাদের দিকে তাকাচ্ছে। আমাদের গাড়ি ঢুকতে রাস্তা করে দিল, ঢুকলাম। ঢুকে তখনও কিন্তু প্রায় আধা ঘন্টা 10 মিনিট আমাদের নিচে দাঁড়াইতে হয়েছে। লিফট তো আসে না উপর থেকে, কোনোভাবেই আসে না। অনেকক্ষণ পরে আসলো, আমরা দৌড়ে উঠলাম পরে এখানে মাঝখানে একটা কথা বলতে হয়। নজরুল শেখ একটা ডান্স ডিরেক্টর ছিল, ও মারা যাওয়ার 15-20 দিন আগে এসে বলছে যে আপনার ছেলেকে বাঁচাইতে হইলে আপনার কাছে কিছু কথা আমার শুনতে হবে। ইন দ্য মিন টাইম আমার হাজবেন্ড ঘুমের থেকে উঠে একদম কথা বলতেছি শুনে উঠে আসছে। উঠে এসে ওকে দেখে বলছে, এই ড্রাগ এডিক্ট এফডিসি ছেলেটা কি বলতেছে এখানে? এই তুমি কি বলতেছো? কেন আমার ছেলে কি, আমার ছেলেকে কেন বাঁচবে না? যাও বেরো বেরো বলে বার করে দিছে। ও সিঁড়িতে গিয়ে কিন্তু বললো, আম্মা আপনি কিন্তু আপনার ছেলেরা বাঁচাইতে পারলেন না, কারণ আপনি আমার কথা শুনলেন না। ওই নজরুল শেখকে আমরা যখন লিফটে উপরে উঠে, দুইটা লিফট, দুইটা গেট এরকম, একটাতে আমরা নামতেছি দেখি উঠতেছে লিফট খুলে, তার গায়ে ভিজা কাপড়, একটা গামছা লাল কাঁধে, আর একটা জিন্সের প্যান্ট পরা, খালি গা জিন্সের প্যান্ট পরা, গুটানো, ভিজা, হাঁটু পর্যন্ত ভিজা, পাওটা জুতা নাই খালি। আর ওই ডলি যে আমার ঘরের কাজের বুয়ার ছেলে ছিল, ওইটা তার কুলে। আমি তখন বলছি, এই এটাকে নিয়ে কই যাস? আপনারা কইছিলাম না, যান যান দেখেন যাইয়া, ওকে নিয়ে তো যেখানে যাওয়ার আমি যাইতেছি। তার মানে বিল্ডিং এর নিচে সামিরা, তারপরে ওরা সবাই, ওর মাটা সবাই ছিল নিচে। আচ্ছা যাই হোক, তো উঠলাম আমরা, উঠে তো দৌড় দিছি আমরা ভিতরে। তখন কিন্তু আশেপাশে কাউরে দেখি নাই, একটা লোকও নাই। সামিরাকে তো তারপরে আর আমি সামনে দেখি নাই। ওই পরে 4 দিন পরে আমি দেখছি ওখানে ঘরে কেউ ছিল বলে আমার মনে হয়নি। তখন আমরা তো রুমে ঢুকে গেছি, ঢুকে দেখলাম বিছনার উপরে একটা 6 ফিট লম্বা কালো ভীম টেকারের বিভৎস একটা লোক পায়ের দিকে বসা, ইমন শোয়া, একটা ইয়ালো গেঞ্জি, ইয়ালো একটা প্যান্ট, শর্টস পরা, শর্টস আর একটা গেঞ্জি কিরকম পরা, শোয়ানো। আর আবুল এক হাত এরকম এরকম টানা দিয়ে ধরা, এক হাতে আবুল তেল দিচ্ছে, আর এক হাতে একটা মেয়ে, গাঢ় একটা মেয়ে তেল দিচ্ছে। পরে আমরা ধারণা করছি যে রুবির পার্লারের হবে। আর ড্রেসিং টেবিলের উপরে একটা ইয়ের মধ্যে সর্ষের তেল রাখা, রসুন দেওয়া। আমি তখন বলছি, এই আমার ছেলে রসুন তেল গন্ধ পছন্দ করে না, তোমরা কেন তেল দিচ্ছ? আর তখন কিন্তু হাত ছেড়ে ওই মেয়েটা ইন দি মিন টাইম আমরা দেখে নেই চলে গেছে বার হয়ে, আমরা বুঝিই নেই। আর আমি ইমনের আব্বা বলছে, আবুল তুমি দেখতেছো কি, একটা ডাক্তার ডেকে আনো বলে আবুল ডাক্তার গিয়ে আনতে গিয়ে পালাই গেছে। আর আবুলকে এখন পর্যন্ত দেখি নাই। আচ্ছা তারপরে তো আমরা ওকে, আমি যখন উঠলাম ওরে চুমা দিচ্ছি, ওরে জড়াই ধরতেছি, আমি টান দিয়ে কাজ করতে চেষ্টা করতেছি, ইমনের আব্বা চেষ্টা করতেছে, আমার ছোট ছেলে চেষ্টা করতেছে। আমি বিছানার উপরে উঠে তারে জড়াই ধরছি। পায়ের দিকে যখন গেছি, সাদা তো পা, শরীরটা সুন্দর, তো পায়ের নখগুলা কালো কালো হয়ে গেছে। আমরা তো জানি যে নখ কালো হইলে হঠাৎ করে হাতের দিকে তাকাইছি, এটাও দেখি 10টা নখে হাফ নীল হয়ে গেছে। মুখের দিকে তাকাই দেখি ঠোঁটটা কালো কালো হয়ে গেছে অর্ধেক। তখন চুমা দিচ্ছি, দিয়ে বলছি, আব্বা তুমি উঠো, বাবা মা আসছে না, তুমি উঠে যাও, উঠে যাও, আম্মা আসছি, উঠে না। তখন আমি বলছি, এই তোমরা দেখতেছো কি? মানে আব্বা বলছি, ডাক্তার আনতে পাঠাইছি, একটু রাখো। আমি বলছি, না 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 না, রাখা যাবে না, আমার ছেলে মরে যাচ্ছে, উঠাও বলে টান দিছি। দিয়ে আমি মাথায় ধরছি, আমার ছেলে মাঝখানে ধরছে, ইমনের আব্বা মাঝখানে জড়াই ধরছে, পড়ে যাচ্ছে এরকম করে। যখন করিডোরে বার করছি, তখন ভিতর থেকে একটা মহিলা বার হয়ে আসছে, উঁচা লম্বা, সালোয়ার কামিজ পরা, হু দ্য হেল ইউ আর, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? তখন আমি আবার রিপিটে বলছি যে হু দ্য হেল ইউ আর, আমার ছেলেকে আমি ডাক্তারে নিয়ে যাচ্ছি, তুমি কে বলার? বলে ওকে গ্রাহ্য না করে চলে ঘরে। কিন্তু সামিরাকে দেখ নাই, আমার সাথে দেখা হয় নাই। পরে রুবিও বলছে ওকে দেখছি, সামিরা বলছে ওকে লাথি মেরে ফেলে গেছি, ওকে নেই নাই। এক আল্লাহর কসম, এগুলো সব মিথ্যা কথা। আমাদের মাথায় তখন এগুলি নাই। আমার ছেলেকে নিয়ে যাব, লিফটে উঠছি, এখন লিফট নিচে আটকানো, লিফট নামে না। লাথি দিতে 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 প্রায় 20 মিনিট পরে ধাম করে লিফটটা নামলো। নেমে দেখলাম নিচে দাঁড়ানো বাদল খন্দকার, একজনকে পাইলাম। ইমনের আব্বা বললো, আপনি গাড়িতে উঠেন আমার সাথে, ওকে হলিপলিতে নিয়ে যাচ্ছি। উনি যাবে না। তারপর জোর করে আমি উঠাইছি। আমি কেন যাবে না, তুমি উঠো, আমাকে সাহায্য করো। আর পিছনের সিটে আমি বসে আমার কুলে আমার ছেলেকে মাথা দিছি। এবার সাধারণ পায়ের মধ্যে পা হাত দিয়ে গরম করতেছে, আমি অক্সিজেন দিতে দিতে হলি ফ্যামিলিতে গেলাম। আর হলি ফ্যামিলির কাহিনী তো আমি আগে বললাম। যাওয়ার পরে এই হলো, সামিরাকে তখন আমরা দেখি নাই, কিন্তু সে বলে আমি তাকে লাথি মারছি। ঘরটা এত সুন্দর নিখুঁত ভাবে ঘর ওয়াশ করা, রিজবির সাক্ষীতে আছে, ওরা রাত্রে এগুলা করে ঘরে মদ টদ খাওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, অনেক খারাপ কাজ হয়েছে। আপনার বাথরুমের মধ্যে 8-10টা বড় বড় টাওয়েল, যে যারা ছেলেরা পরে গোসল করে,
টাওয়েল, বিছনার চাদর ভিজানো। ইমনের গায়ে যে কাপড়টা ছিল, ওরা যে বলে আত্মহত্যা করছে, তাহলে একটা কাপড় তো গায়ে ছিল, সেই কাপড়টা কোথায়? সেই কাপড়টা তো কেউ আলামত হিসাবে দেয় নাই, আমাদের পাই নাই। একটা বিশাল গামলার মধ্যে ব্লিচ দিয়ে ভিজানো, ব্লিচের গন্ধ হচ্ছে, ওই যে বাথরুমের মধ্যে, বড় একটা বাথরুম, ওর মধ্যে রাখা, আর একটা বটিদা ওখানে রাখা, আরো কি কি যেন ওখানে রাখা। আর যে রুমে বলছে পাশের রুমটাতে একটু পানির ছোপ ছোপ পানি ছিল, পানি ভিজা রুমটার মধ্যে, আর দরজার মধ্যে দাগ ছিল, কোপানোর দাগ ওই রুমটাতে, পাশের ড্রেসিং রুমটাতে পানিতে ভিজা ছিল। তো পানিতে ভিজা ছিল কেন ওখানে? তবে দেশবাসী এবং আপনারা মিডিয়ার কাছে আমার অনুরোধ যে আপনারা ঝুলন্ত বলবেন না, এটা আদালত অবমাননা করা হবে এবং আইনত দণ্ডনীয় হবে, কারণ মাননীয় আদালত বলে দিয়েছেন এটা খুন, সে ঝুলন্ত ছিল না। আবার ডিবির অফিসার বলছেন যে আমরা পুলিশ নামাই নাই, আসলে পুলিশ তো নামাই নাই, আমরা কেউ দেখি নাই, আশেপাশের কেউ সাক্ষী দেয় নাই, একমাত্র সামিরা বলছে। এবং তার পকেটে চিঠি পাইছে, চিঠিটা ইনটেক নতুন কাগজের লেখা চিঠি, চিঠিটা এত ধস্তাধস্তি তোমরা করলা, গোসল করাইলা, চিঠিটা নষ্ট হইলো না? চিঠিটা 2 দিন পরে বের হয় কেন? চিঠিটা আগে বের হয় না কেন? 2 দিন পরে অফিসারকে দেওয়া হইলো, আবুল দিল যে কি চিঠি বলে পকেটে পাওয়া গেছে। আবুলকে দেবে কেন? ছেলের পকেটে তো আমরা পাবো, ছেলেকে তো আমরা দেখবো গিয়া। যদি এই চিঠি তার হাতের হয়ে থাকে, তার হাতে তো না, তার বাপের নাম ঠিক নাই, লেখা নাই, ঠিক নাই, অনেক কিছু বেশ কম আছে। এটা এখন ধরা পড়ছে, এআই দিয়ে টেস্ট করে এখন ধরা পড়তেছে এটা লেখা ভিন্ন হাতের, সালমান শাহর হাতের লেখা না, সিগনেচার ছিল না। সালমান শাহর সঙ্গে লাস্ট কথা বা লাস্ট দেখার কথা কি মনে পড়ে আপনার? আন্টি মনে পড়ে মানে আমার আক্ষেপ লাগে। 5-7 দিন আগে আমার ছেলে বসে, আমি আসতে একটু খাইছে, শুটিং থেকে বারবারই আসতো, এসে চা খাইতো, নাস্তা খাইতো, একটু সময় তার রুমে গিয়ে ঘুমাইতো, আমার সঙ্গে অনেক খুনসুটি করতো, অনেক সময় দাঁড়াইতো, আমি তুলে তুলে খাওয়াই দিতাম, সে চলে যেত, নিজের হাতে খাইতো না। তো ওই দিন ওরকম আসছে, একশো খেয়েটে সে চলে গেছে, তাকে বিদায় দিয়ে আমি দরজাটা ধাক্কা দিয়ে চলে আসছি, আমি মানে লাগাই নাই, দরজা এরকম রয়েছে যে আমি কি নিতে আসছি। এসে মনে হইলো যে সব বাইরে শব্দ হচ্ছে, তো আমি মনে করলাম যে রয়েছে, মনে যায় নাই, পিছিয়ে আসলাম, এসে দেখি সেকেন্ড টার্নিং এ উপরের সিঁড়িগুলো নেমে নিচে নামতে হয় যেখানে, ওখানে এসে বসে আছে। আমি কি রাব্বা তুই যাস নাই? কয় না, একটু বসছি, মানে ক্লান্ত, মনটা খারাপ বুঝলাম। তো আমিও গিয়ে ওখানে গিয়া ওর পাশে বসছি, 7 দিন আগে ওখানে বসছি ওর পাশে, বসছি। পরে বলতে হাতে এরকম সাদা একটা রুমাল, সবসময় এটা ছোটবেলা থেকে দিয়ে অভ্যাস করছিলাম, ঘাম মুছতো, খালি মুমাল বলতো ছোটবেলা, একটা রুমাল হাতে এরকম এরকম করতেছে, আর আমার কান্দে এক হাত, আর ওই হাত দিয়ে এরকম করতেছে আর মুছতেছে, আর জড়াই ধরে বসা, আমরা বসে বলতেছে আম্মা, আমার কামলাম যে মন খারাপ কেন? কয় না মা, অনেকগুলো চিন্তা আমার মাথায়, অনেকগুলো ছবি শেষ করতে হবে, এসব বলে টলে হঠাৎ করে উঠে বললো, আম্মা আমার বউটা না, আল্লাহ মাফ করে তুমি, আল্লাহ আমার বউটা না। তাই বললাম ছি, বউ সম্বন্ধে এমন মন্তব্য করতে হয় না, অল্প বয়সে বিয়ে হইলে এগুলো হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তখন টস টস করে পানি পড়ে গেছে চোখ থেকে। ওকে না মা, ও নষ্ট হয়ে গেছে, ওকে আর ফেরানো যাবে না। আমার খুব কষ্ট পাইছি, আমি চুপ করে গেছি, আমার মানে নিজেকে ধাতস্থ করতে চেষ্টা করছি যে ওকে তো বুঝাইতে হবে। ইন দ্য মিন টাইম আমার রাগ উঠে গেছে, আমি উঠে বললাম তাইলে এক কাজ কর, ছেড়ে দে, ওকে রাখার দরকার কি, অতটুকু যখন হয়ে গেছে। তখন উঠে বললো, কান্দে তো হাত আমার, এরকম টান দিয়ে নিয়ে বললাম মা অত পয়সা, এরকম বুঝাই বলতেছে, কত পয়সার লগ্নি আমার হাতে মানুষের, আর আমার কেরিয়ার নষ্ট হইলে কত মানুষ ধ্বংস হয়ে যাবে আম্মা, আমি এটা করতে পারবো না, ও তো এমনিই চলে যাবে, আমি অপেক্ষায় আছি ও কখন যায়। হ্যাঁ বলে ওই হাতটা নামাই এরকম বসছে, আর আমিও মন খারাপ করে আমি ওর দিকে তাকাই রয়েছি। এর মধ্যে হঠাৎ করে উঠে দাঁড়াই গেল, দাঁড়াইয়া টাওয়াল দিয়ে মুখটা মুছতে দর করে চলে গেল। এখন আমার কলিজার মধ্যে খালি ছ্যাক করে, ওই দিন কেন ওকে জড়াই ধরছিল, আমি কেন একটা আদর দিলাম না? আমি আদর দিয়েছি তার লাশের কোণে, আমি কেন আদর দিলাম না? আমি কেন ওদিন তার ধাওয়াইতে পারলাম না? তারপরে তো সে গেল, বউরে নিয়ে আসলো, ওর ভাইরে নিয়ে গেল, বউরে নিয়ে আসলো। 2 তারিখ আমরা গেলাম ইয়েতে, ওই দিন তার বাসায় আমি উঠছিলাম, এ নিয়ে 3 দিন মনে হয় ওর বাসায় উঠছি। 3 দিন উঠলাম, ওর রেডি হইলো, হয়ে একটা পার্লার কালারের চুল বাঁধলো, লম্বা চুল। তাই আমি বলছি চুলটা খোলা, তোমার পির লাগতেছে, তুমি চুল বাঁধো, স্টাইল করো। তো যাই বলতাম, স্টাইল তো আমি শিখাইছি, সব স্টাইল আমার, চশমাটা আমার দেখলে পড়তো, আংটি গুলাই দেখেন আংটি, এগুলো আংটি আমার দেখলে সে পড়তো। আমি ঘড়ি পড়ি বেশি, তার ঘড়ি না পড়লে হইতো না। দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে আলোচনা ছিলেন সালমান শাহর মা নীলা চৌধুরী। সালমান শাহর হত্যার জট খুলবে, সালমান শাহর কোটি ভক্ত, সালমান শাহর পরিবারের মতো নিশ্চিতভাবে আমরাও চাই এই হত্যাকাণ্ডের কথা বলবো
সালমান শাহ একদম সে প্রথম থেকে সালমান শাহ হত্যার যে মামলা হয়েছিল সে বিচার চাওয়ার দাবিতে সবসময় রাজপথে সরব ছিলেন সে টিয়া আপুর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, এই যে ডন গ্রেপ্তার হলো এবং সামিরাকে এখনো গ্রেপ্তার করা হলো না, সেই নিয়ে আজকে মানববন্ধন, সবকিছু মিলিয়ে আপনার যে অভিমতটা যদি একটু বলতেন। ধন্যবাদ ভাইয়া। সর্বপ্রথম কথা হচ্ছে যে আজকে আমাদের যে মানববন্ধন আজকে, সেটা হচ্ছে 3টা ইস্যু দিয়ে আমরা মানববন্ধনে আজকে দাঁড়িয়েছি। সেটা প্রথম হচ্ছে আলহামদুলিল্লাহ 4 নম্বর আসামি ডনকে গ্রেপ্তার করা হয়েছে। এই আসামিকে যেন জামিন দেওয়া না হয়, এটা প্রথম ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে আপনার 1 নম্বর আসামি সামিরাকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয় এবং আইনের আওতায় আনা হয়। 3 নম্বর হচ্ছে আমাদের এক ভক্তের কমেন্টে শাকিল কিপ্রিয়া নামে একজন ব্যক্তি, উনি সালমান শাহ পরিবারকে হুমকি দিয়েছে এবং ওদের শ্রদ্ধেয় নীরা চৌধুরীকে বলেছেন যে সালমান শাহ মামলা নিয়ে যেন সে বাড়াবাড়ি না করে। এটা ডনকে গ্রেপ্তারের পরে কিন্তু এই কমেন্ট এবং লাইভে কমেন্ট আসা করেছে যে যদি সে বাড়াবাড়ি করে তাহলে সালমান শাহকে যেভাবে হত্যা করা হয়েছে তার ছোট ভাই শাহান চৌধুরীকে সেভাবে গ্রেপ্তার করা হবে। তাহলে এখানে তো পরিষ্কার হয়ে গেল যে তারা সালমান শাহকে হত্যা করেছে। আমাদের এখন এই শাকিল কিবরিয়াকে তার বিরুদ্ধে মামলা হয়েছে, আমাদের ছোট কুমকুম মামলা করেছেন। এখন এই শাকিল কিবরিয়াকে কোথা থেকে আসলো, সে কার প্রভাবে সে এই কথাগুলো বলছে, এটাও একটা প্রশ্ন এখন আমাদের কাছে। যাই হোক, আজকে মানববন্ধন করছি যেহেতু আসামিদের গ্রেপ্তারের দাবিতে এবং যে আসামি ধরা পড়েছে ডন, তাকে যেন জামিন দেওয়া না হয় এবং সিআইডি কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা প্রশাসনের কাছে এবং আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে তারা একটা সুদৃষ্টি দিবে। কি কোনো স্বীকারোক্তি দিয়েছে, কারণ নাম নিয়েছে বলতে পারেন? ধরনের কথা বলতেছি। এখনো আসলে সেরকম কোনো কিছু জানা যায়নি, তবে এটা তো আগেও আমরা শুনেছি যে সামিরা এবং সামিরার মা রুসি, আজিজ মোহাম্মদ সবাই সালমান শাহকে হত্যা করে 12 লাখ টাকা কন্ট্যাক্ট করেছিল, 6 লাখ টাকা আগে 6 লাখ টাকা পরে। আর ডন ওইটার সাথে 4 নম্বর আসামি ছিল ডন, রিজভি, সুলতানা, দেবী, ফারুক, আরো অনেকে। তো এখনো সেভাবে কোনো আমরা পাইনি, তবে তাকে রিমান্ডে নেওয়া হলে অবশ্যই আমরা অচিরেই সবকিছু জানতে পারবে। আপু, বলেন নাকি অতীত অনেক খারাপ? আমি একটা ইন্টারভিউতে ইতিহাফু বলছিল যে সে আগে নাকি খুন করছিল, খুন করে পালাইছিল, বা কি মনে হয় এরকম কোনো অতীত আছে কিনা তার? হ্যাঁ ভাইয়া, এটা আমরা শুনছি যে তাকে বগুড়ায় যখন ছিল তখন একটা হত্যা মামলা তার নামে ছিল এবং সে পালায় আসছিল। সালমান ভাই যখন বগুড়ায় যখন শুটিং ছিল ওখানে, তখন সালমান ভাইয়ের সাথে সে পালায় আসছিল। পরবর্তীতে মনে আসছে, যাই হোক একসাথে আসছে কিনা সেটা আমার সঠিক মনে নাই, জানি না এই ব্যাপারটা। তারপরে সে সালমান ভাইয়ের কাছে সে আশ্রয় নিয়েছে এবং সালমান ভাই তাকে আশ্রয় দেয় এবং তাকে বডিগার্ড হিসেবে মানে ওই বডি মাসাজ করার জন্য তাকে আর কি তখন সালমান ভাই হলো কার মাধ্যমে হলো ডনের সাথে পরিচয়? এটা ডনের সাথে পরিচয়, ডন তো খুন করে মানে বগুড়া থেকে পালায় আসছিল। তো তখন হয়তো আইবিসি থেকে আসে, তখন কারো মাধ্যমে হয়তো যখন তো সালমান শাহ সুপারস্টার, তখন সালমান শাহ ছবি চলে, সালমান শাহকে সবাই চেনে, তখন সালমান শাহের সাথে কোনো মাধ্যমে হয়তো আমার সাথে যোগাযোগ করে সালমান শাহের কাছে সে আশ্রয় চাইছে। তখন ভাইয়া তো খুব ভালো মনের মানুষ ছিল, যার কারণে ভাইয়া ওকে নিজের সাথে রাখতো ওই বডি মাসাজ করার জন্য। তারপরে আস্তে আস্তে যখন দেখবে যে নাসিমটা নিডি, ঠিক আছে একটা কাজে ঢুকাই দিই, তখন সালমান ভাইয়াই তাকে এই ভিলেনের চরিত্রে অভিনয় করার জন্য প্রডিউসারদের রিকোয়েস্ট করে ওকে ঢুকায়, সেখানে নিয়োগ করে আর কি। একটা ছবি ভাইরাল হয়েছিল, সেই ছবিটা সামিরা বলতেছিল এটা সাবরিনা নায়িকা, আবার নেটিজনরা বলছে এটাই হলো দেখি সামিরা। আসলে কি মনে হয়? হ্যাঁ, এটা হাস্যকর একটা বিষয়, কারণ ভাইয়া এক একজনের স্ট্রাকচার, শরীরের স্ট্রাকচার এক এক রকম। আমার স্কিন আরেকজনের স্কিন, আমার হাত আরেকজনের হাত একরকম হবে না, এটাই স্বাভাবিক। এটা আপনার আশাফুল হোসেন নায়িকা সাবিনার কথা বলেছে, এটা সামিরা, যে এটা সাবিনা ছিল, অসম্ভব, এটা সাবিনা ছিল না, সামিরা ছিল। কারণ একটা অনুষ্ঠানে দেখবেন আমাদের শ্রদ্ধেয় মা নীরা চৌধুরী এবং আমাদের শ্রদ্ধেয় বাবা কমরুদ্দিন আহমেদ, ওনারা দুজন উপস্থিত ছিলেন এবং সালমান ভাইয়া সামিরা দুজন উপস্থিত ছিলেন। সেখানে সামিরা কালো রঙের একটা ভাইয়া কালো ড্রেস পরছি, সামিয়া কালো একটা শাড়ি পরছিল, সেই শাড়িটাই পরিহিত ছিল সেখানে, এবং হাতে তার নেল পলিশ এবং রাইট পোস্টার হাত, এত পোস্টার সামিরা, এটা দেখলেই তো বোঝা যায়। এবং এটা সামিরাই ছিল, এটা বেল্টিনেট দিয়ে বাথরুমে বেল্টিনেট দিয়ে সালমান ভাইয়ের ছবিটা তুলছিল এবং সামিয়ার সাথে ডনের অবৈধ সম্পর্ক ছিল। আচ্ছা, এটা নিয়ে সালমান শাহ কখনো কিছু বলেনি বা কোনো দ্বন্দ্ব হয়েছিল কিনা, সেই জন্য কি মূলত এই খুন? আসলে সামিরা তো আসলে একটা দুশ্চরিত্রা মহিলা,
শুধু ডন না, আজিজ মোহাম্মদ এবং ইন্ডাস্ট্রির অনেক প্রডিউসার আছে, বাইরে অনেক স্টার বাসায় আসতো। যেটা ভাইয়া যখন বাসায় না থাকতো সালমান ভাইয়া, তখন তার অবসরে অনেকে আসতো আসে। তো এটা ভাইয়া অনেকের কাছে শুনছে, দারুণ অনেকে সবাইকে টাকা দিয়ে বন্ধ করে রাখছিল সামিরা, কিন্তু পরবর্তীতে একটা সময় ভাইয়া জেনে আসলে সত্য একটা গোপন থাকে না। তো তখন হয়তো বা মানে সামিরাকে কিছু বলছে কিনা ভাইয়া আসলে, তখন তো আমরা সে বাসায় যাই না, কিনা এত কিছু আমরা ওইভাবে জানি না। তো আমাদের সদ্য আমার নীলা চৌধুরী একদিন বলছিল ভাইয়া যে মা আমার বউটা নষ্ট হয়ে গেছে, তখন মা বলছে যে না এটা কিছু না, ঠিক হয়ে যাবে, বয়স অল্প। কিন্তু তখন মার কাছে এগুলা ভাইয়া শেয়ার করছে, এগুলো তো আসলে বাইরে কারোর কাছে শেয়ার করার বিষয় না। তো স্বামী তো বুঝতে পারছে যে ভাইয়া এগুলো জেনে গেছে, তার যার কারণে একটা অডিও ক্যাসেট ছিল, অনেকগুলো অডিও ক্যাসেট ছিল, তার মধ্যে একটা অডিও ক্যাসেট কিন্তু প্রকাশ করা যায়, আসলে এত কিছু প্রকাশ করা যায় না। ওই অডিও ক্যাসেটটার মধ্যে কিন্তু সালমান ভাইয়ের কণ্ঠ এবং কাজের বুয়া, যে বুয়াকে জিজ্ঞেস করেছিল বুয়া বাসায় কে আসছে কি, এগুলো কিন্তু অডিও ক্যাসেটটা কিন্তু প্রকাশ করা হয়েছে ফেসবুকে, ইন্টারনেটে আছে এটা, এবং এটা কিন্তু আদালতে মনে হয় জমা দেওয়া হয়েছে আর কি। যে এটার মধ্যে আছে যে ভাইয়া জিজ্ঞেস করছে যে বাসায় কে আসতো, তো যখন সামিরা বুঝতে পারছে যে সালমান শাহ বুঝতে পারছে যে তার সাথে অন্য কারো অবৈধ সম্পর্ক আছে, এইসব জায়গার জন্য ভাই আজিজ মোহাম্মদকে থাপ্পড় মারছে, সবকিছু মিলেই ভাইয়াকে হত্যা করা হয়েছে, এটা একটা ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। আচ্ছা, আমি একটা কথা বলবো, এই ডনকে উনি এত ভালোবাসা দিয়েছেন, এখন বিভিন্ন পত্রিকা দেখছি 12 লাখ টাকার বিনিময়ে ডন এই কাজটা করেছে। আপনার কাছে কি মনে হয় এই বন্ধু খুশি সালমান শাহ কি জীবনে ভুল করেছিল? অবশ্যই, কারণ দেখবেন শুধু সালমান ভাইয়া না, আমাদের প্রত্যেকটা মানুষ জীবনে কাছের মানুষগুলো কিন্তু শত্রু ভাব, আমরা বুঝি না, আমরা ভাবি সে আমার কাছের লোক, সে কেন ক্ষতি করবে, কাছের মানুষগুলোই ক্ষতি করে। ডনকে যে সাপোর্ট কিংবা যেই মানে তাকে যে আশ্রয়টা ভাইয়া যেভাবে দিছিল, ডন সেই মূল্য রাখে নাই। সে বন্ধু, সে বলে বন্ধু কিসের বন্ধু তোমার, তুমি তো একটা বডি মাসাজ দিচ্ছিল, তারপর তুমি না খায় থাকবা, তুমি একটু তোমার কোনো ইনকাম নাই, এই জন্য ভাইয়া তোমাকে একটা রোলের সুযোগ করে দিচ্ছে। ঠিক আছে, তারপর বুঝলাম তুমি বন্ধু ছিল, তুমি কেমন বন্ধু ছিল যে তুমি দাফন করতে আসলে সে বলছে শুক্রবার দিন হরতাল ছিল, এর আগে আপনাকে আমি বলছিলাম এই কথাটা, যে সে বলছে শুক্রবার দিন হরতালের জন্য সে আসতে পারে না। সে কেমন বন্ধু যে সে বলে যে সালমান আত্মহত্যা করছে, এটার জন্য নীলান্টি আসলে আমাদেরকে দোষারোপ করে, নীলান্টি এভাবে করে সে সাংবাদিকের কাছে বলছে, এটাও বলছে যে সামিয়া ভাবি তাকে আমি খুব সম্মান করি, সে খুব শিক্ষিত, সে সুন্দর, সে মানে সে মনে হয় তার টিচার। ভাবি প্রশংসা করে, হ্যাঁ ভাবি খুব প্রশংসা করে। একটা প্রশ্ন করবো এই প্রসঙ্গে, এখন কি ভাবিকে যে বাঁচাবে স্বীকারোক্তি দিবে না দিবে না, আপনার কি মনে হয় এই আদরের ভাবিকে এসে বাঁচাবে? একটা প্রশ্ন করছেন, শুনেন, মানে যখন নাকি মানুষ সুখে থাকে, সুখের ভাগ সবাই নিতে আসে ভাই, দুঃখের ভাগ কেউ নিতে আসে না। ঠিক আছে, আমি আপনাকে পাপ করাবো, কিন্তু আপনার পাপের ভাগ কি আমি নিতে যাবো? আসবে এখন সামিয়া তোমাকে উদ্ধার করতে। হ্যাঁ অবশ্যই এটা ঠিক, সামিয়া চেষ্টা করতে পারে জামিনের জন্য, যাতে না পারে। হ্যাঁ, সামিয়া নিজের স্বার্থে হয়তো ডনকে বাঁচাতে চেষ্টা করতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস তার কোনো লাভ হবে না, কারণ 3 বছর পর যখন একজন আসামি ধরা পড়ছে, এখন আর জামিন হবে। আচ্ছা আপু, এটার সাথে তো অনেক প্রভাবশালী লোক জড়িত, আজিজ মোহাম্মদ ভাইয়ের মতো লোকেরা, ডনকে তো ওরা মেরে ফেলতে পারে। আপনার কাছে কি মনে হয় এরকম কোনো ভয় করেন? আসলে ভয়, আমরা তো আসলে লড়াকু সৈনিক, আমরা তো আসলে কোনো কিছু ভয় পাই না। তবে এটা বুঝতে পারছি, তবে অসম্ভব কিছু না। তবে এখন আমার মনে হয় না যে এরকম কিছু তারা করতে পারবে, যেহেতু আজিজ মোহাম্মদ এখন এখানে নাই, আর দ্বিতীয়ত সামিরা এখন পলাতক, এখন ওইভাবে প্রভাব যে তারা খাটাবে, তারা তো বাইরে তো পাচ্ছে, তারা তো যতদিন আটকা, এখন যাকেই পাঠাক না কেন এখন তারা ধরা পড়ে যাবে। এই যে শাকিল কিবিয়া, তাকে তো অবশ্যই সামিরা তাকেও বলছে, এটা অবশ্যই খুনিদের পক্ষের লোক, নাহলে তারা হুমকি দেবে কেন, তাই না? এখন তারা সুবিধা। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, বুঝতে পারছেন সালমান শাহকে নিয়ে বর্তমান চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। যদিও তার চলে যাওয়া প্রায় 30 বছর হয়ে গেল, কিন্তু তার মামলা এখনো রানিং। তার জন্য এখনো হাজারো হাজারো তরুণ তরুণী রাজপথে নেমে গেছে, শুধু সেগুলা সালমান শাহ ভক্ত, সালমান শাহ প্রেমী, এবং তারা সালমান শাহকে এখনো অনেক ভালোবাসে। যদিও সালমান শাহর জীবনের গল্পটা খুবই কম, তিনি জন্মগ্রহণ করেন 1971 সালে, আর তিনি আমাদের এই পৃথিবীর মায়া ত্যাগ করেন 1996 সালে। খুব বেশি দিন তিনি আমাদের মিডিয়াতে থাকতে পারেনি বা আমাদের পৃথিবীতে থাকতে পারেনি, তারপরেও তার এত সংখ্যক ভক্ত রয়েছে যা অগন্তির বাইরে।
যাই হোক বন্ধুরা, এখন অনেকেই বলতেছে সালমান শাহকে আবার নতুন করে তোলা হোক। এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনারা কি চান সালমান শাহকে আবার নতুন করে তোলা হোক, নাকি না যেভাবে আছে এভাবে থাক? অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।